আমরা গতকাল যেখানে করছিলাম সেটা হচ্ছে আমরা 12 নম্বরে করছিলাম, ঠিক আছে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা 13 নম্বর থেকে শুরু করব। তাহলে সেই 13 নম্বরটা যদি আমরা শুরু করি, তাহলে 13 নম্বরের মধ্যে আমরা যেটা করছিলাম, আমরা সর্বশেষ যেটা করছিলাম, আমরা গতকাল সর্বশেষ করছিলাম হচ্ছে 12 নম্বরে করছিলাম। সেটা হচ্ছে কি জানছিল স্যার, যদি কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি বসে তাহলে কি করে, তাহলে সমগ্র জাতি বা সমগ্র শ্রেণীকে বোঝায়, অর্থাৎ একটা শ্রেণীকে সম্পূর্ণরূপে বোঝাবে। তখন সেটা কি করছিলাম আমরা, দি বসানোর কারণে সেই শব্দটার, অর্থাৎ শব্দটা প্লুরাল থাকলেও সেটাকে আমরা কি করছিলাম, তখন সেটা আমরা আমরা করছিলাম কি, অর্থাৎ লাস্ট যেটা করছিলাম আমরা করছিলাম রিচেস, ঠিক আছে। শব্দটা রিচেস আর নট অলওয়েজ হ্যাপি আমরা করছিলাম এটা গতকাল, অর্থাৎ সর্বশেষ যেটা করছিলাম আর নট অলওয়েজ হ্যাপি, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা আমরা করলাম, তাহলে এই যে রিচেস ছিল প্লুরাল, এখন আমরা যদি সেটাকে যদি একই শ্রেণী যদি বসাতে যাই এবং যদি সেটা আর্টিকেল বসাতে যাই, তাহলে আমরা করছিলাম রিচ, তখন বলছিলাম দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তখন এই যে অ্যাডজেক্টিভ বা শব্দটার পূর্বে দা বসে, তখন সমগ্র জাতিকে বোঝাবে যে সেটা আর কখনো প্লুরাল হবে না, বলছিলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা যেটা করবো আজকে 14 অর্থাৎ 13 নম্বর থেকে, ঠিক আছে। 13 নম্বর হচ্ছে আমরা প্রথমত যেটা করব, 13 নম্বরটা আপনারা যদি দেখেন তাহলে সেটা হচ্ছে আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে, সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে, এটা আপনারা সবাই জানেন। সুপারলেটিভ ডিগ্রি মানে হচ্ছে কি, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে যে সেই সকল শব্দ যেগুলোর সাথে আমরা ইএসটি বা মোস্ট বসাই, অর্থাৎ যে শব্দগুলোর সাথে আমরা কি করি, যে শব্দগুলোর সাথে আমরা ইএসটি বা মোস্ট শুরুতে মোস্ট বসাই, সেই শব্দগুলো হচ্ছে আপনার সুপারলেটিভ ডিগ্রি। যেমন ধরেন আমরা যদি বলি লার্জেস্ট, ঠিক আছে, তারপর বলি হচ্ছে টলেস্ট, এভাবে বলি না। আবার ধরেন বলি হচ্ছে মোর, মোর না মোস্ট, মোস্ট হেল্পফুল, মোস্ট কেয়ারফুল, এভাবে বলি। তাহলে এই যে শব্দগুলো ইএসটি এবং হচ্ছে মোস্ট দিয়ে আমরা যে শব্দগুলো অর্থাৎ তৈরি করি, সেগুলোর নাম হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি আমরা আমরা কম্পারিজন ক্লাসে গেলে আমরা আরো ডিটেলসে পড়বো, ঠিক আছে। তাহলে এই যে সুপারলেটিভ ডিগ্রিটা আমরা পড়লাম, তাহলে সেই সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে, জাস্ট এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তাহলে আমরা যদি লিখি যে হি ইজ ড্যাশ বেস্ট বয় ইন দা ক্লাস, তাহলে এখন আমরা যদি দেখি, তাহলে এই যে বেস্ট শব্দটা হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি। তাহলে যেহেতু বেস্ট শব্দটা সুপারলেটিভ ডিগ্রি, সেজন্য আমরা কি করবো, তার আগে আমরা দি বসিয়ে দিব, জাস্ট এই ছাড়া আর কিছুই না, ঠিক আছে। যেমন ধরেন আমরা যদি দেখি যে আরেকটা উদাহরণ যদি দেখি, সেটা হচ্ছে এপ্রিল ইজ ড্যাশ ক্রুয়েলেস্ট মান্থ, তাহলে এপ্রিল ইজ ড্যাশ ক্রুয়েলেস্ট মান্থ, তার মানে আমরা যদি এখন যদি দেখি এপ্রিল হচ্ছে নিষ্ঠুরতম মাস, তাহলে এপ্রিল হচ্ছে নিষ্ঠুরতম মাস মানে কি, তাহলে এপ্রিল ইজ দা, এই যে ক্রুয়েলেস্ট আছে সুপারলেটিভ ফর্ম, তাহলে কি বসবে, তা বসবে। অর্থাৎ যেখানে সুপারলেটিভ ফর্ম দেখবেন তার আগে যদি গ্যাপ থাকে, তার আগে আপনার দি বসিয়ে দিবেন চোখ বন্ধ করে, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আপনার 13 নম্বর। এই লাইনটা হচ্ছে আপনার যদি বলি যে টিএস এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ডের একটা লাইন, ঠিক আছে। তাহলে আসে এবার আমরা পরের উদাহরণে যাই, পরের উদাহরণ বলছি, পরের রুলসে যাই, কারণ আজকে অনেকগুলো রুলস আছে, একটু দ্রুত করি, দেখি যতটুকু পারি। এখন দেখেন, সুপারলেটিভের আগে আমরা দি বসাবো, অর্থাৎ সুপারলেটিভের আগে আমরা দি বসাবো, সেটা আমরা একটু আগেই শিখলাম, ঠিক আছে। সুপারলেটিভের আগে আমরা দি বসাবো, সেটা আমরা একটু আগেই শিখলাম। কিন্তু তাহলে কম্পারেটিভের আগে কি বসবে, কম্পারেটিভের আগে কি বসবে? এখন কম্পারেটিভ জিনিসটা কি, কম্পারেটিভ জিনিসটা হচ্ছে যদি একটু করে যদি বলি, কম্পারেটিভ হয়, অর্থাৎ ডিগ্রি হচ্ছে 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে। এই যে সুপার কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ পজিটিভ ডিগ্রি মানে হচ্ছে কোনো তুলনা বোঝাবে না নরমালি, যেমন আমরা যে বললাম যে রহিম ইজ এ গুড বয়, ঠিক আছে, এটা হচ্ছে নরমালি পজিটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে 2 জনের মধ্যে যদি কোনো তুলনা বোঝায়, তাহলে সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। সেটা আমরা কম্পারিজন ক্লাসে গেলে আরো ডিটেলসে পড়বো, জাস্ট এই জিনিসটা মাথায় রাখেন যে কম্পারিজন ডিগ্রি হচ্ছে, কম্পারেটিভ হচ্ছে 2 জনের মধ্যে তুলনা বোঝায়, মানে 2 জন বা 2টা জিনিসের মধ্যে যদি তুলনা বোঝায়, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ হচ্ছে 2-এর অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি তুলনা করে, তাহলে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে 2-এর অধিক আর এটা হচ্ছে 2 জনের মধ্যে।
তাহলে আমরা সুপারলেটিভে তো দি বসাই, কিন্তু কম্পারেটিভে আমরা কি বসাই? কম্পারেটিভে কিন্তু সাধারণত কম্পারেটিভের আগে দি বসবে না, এটা মাথায় রাখবেন। তার মানে কি বললাম? সাধারণত কম্পারেটিভ ডিগ্রির আগে দি বসবে না, শুধু দুটো ক্ষেত্রে কম্পারেটিভের আগে দি বসে। এখন কম্পারেটিভ জিনিসটা কি, যদি কিভাবে বুঝবেন যে সেটা কম্পারেটিভ? আমরা দেখছিলাম ইএসটি বা মোস্ট এই শব্দগুলো বসালে সুপারলেটিভ হয়। তাহলে কম্পারেটিভ হতে গেলে আমার হয় শব্দের সাথে ইয়ার বসাবো, আর না হয় শব্দের আগে মোর বসাবো। ঠিক আছে, হয় ইয়ার নাহলে মোর দিয়ে আমরা করবো। যেমন আমরা করছিলাম লার্জেস্ট করছিলাম, তাহলে সেটাকে আমরা যদি কম্পারেটিভ করি তাহলে সেটা হচ্ছে লার্জার। ঠিক আছে, আর যদি তারপরে লিখছিলাম টলেস্ট, তারপর হচ্ছে টলার, আবার লিখছিলাম হেল্পফুল, তাহলে হেল্পফুল যদি বলি তাহলে মোর হেল্পফুল, এভাবে হবে। ঠিক আছে, অর্থাৎ মোর থাকলে বা শব্দের শেষে যদি ইয়ার থাকে তাহলে সেগুলো হবে কম্পারেটিভ ফর্ম। তাহলে এই ধরনের শব্দগুলোর আগে কখনোই আর আর্টিকেল দি বসবে না, কিন্তু দুটো ক্ষেত্রে কম্পারেটিভের দুটো ক্ষেত্রে সাধারণত দি বসে। এখন সেগুলো কখন বসে সেগুলো আমরা একটু দেখে আসি। এখন যেটা করাবো এটা কিন্তু অনেক সময় কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়, এবং দিলে কিন্তু অনেকেই কিন্তু কনফিউজড হয়ে যান, অন্তত আমি অন্তত দিই। সেটা হচ্ছে লিখবেন হচ্ছে এখন কোনো বাক্যে of the two oblique couple oblique pair ইত্যাদি থাকলে, তাহলে কোন বাক্যে অফ দ্য টু অথবা অফ দ্য কাপল অফ দ্য পেয়ার এই ইত্যাদি যদি থাকলে তাহলে কম্পারেটিভের আগে দি বসে। তাহলে কি বলছি? কম্পারেটিভের আগে দি বসে, দি বসে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি বললাম? আমরা বললাম হচ্ছে কোন বাক্যে যদি কি থাকে, অফ দ্য টু যদি এভাবে থাকে, অফ দ্য টু, অফ দ্য কাপল, অফ দ্য পেয়ার এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা কম্পারেটিভের আগে দি বসবো। নর্মালি কিন্তু কম্পারেটিভের আগে দি বসে না, কিন্তু দুটো ক্ষেত্রে বসে বলছে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এটা। এটা আপনারা স্টার মার্ক দিয়ে রাখবেন, কারণ এটা পরীক্ষা আসলে অনেকে কিন্তু ভুল করে। ঠিক আছে, তাহলে অফ দ্য টু থাকলে বা অফ দ্য কাপল থাকলে বা অফ দ্য পেয়ার থাকলে তার পূর্বে কি বসবে? দি বসবে। ক্লিয়ার? এখন আমরা উদাহরণ দেখি। হি ইজ ড্যাশ বেটার, ধরেন হি ইজ বেটার অফ দ্য টু বয়েজ, লিখলাম। তাহলে হি ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ। এখন নর্মালি যেটা আমরা করি, কম্পারেটিভের আগে কিন্তু আমরা কিন্তু কোনো অর্থাৎ দি বসাই না। তাহলে যেহেতু দি বসাই না, আপনার যদি অপশন থাকে এরকম, অপশন যদি তৈরি করা থাকে এরকম এ এন দি ক্রস মানে নান, তখন যেহেতু আমরা এভাবে মুখস্থ করি যে কম্পারেটিভ সুপারলেটিভের আগে দি বসে, কিন্তু কম্পারেটিভের আগে দি বসে না, তখন আমরা যেটা করি আমরা সাধারণত ক্রসটাকে আনসার করি। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এখানে কি আছে? অফ দ্য টু, কিন্তু প্রশ্ন কিন্তু অফ দ্য টু আছে। যেহেতু অফ দ্য টু আছে তাহলে কম্পারেটিভের আগে আমাকে অবশ্যই দি বসাতে হবে। বুঝতে পারছেন? তাহলে এই যে ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের কিন্তু ভুল হয়ে যায়, কারেকশনের ক্ষেত্রে বলেন বা আপনার জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখ যাই দিক, আপনাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই বাক্যের মধ্যে। তাহলে অফ দ্য টু থাকলে সেখানে দি বসাবো। ঠিক আছে, এটা হচ্ছে কম্পারেটিভের প্রথম নিয়ম, যেখানে শুধুমাত্র দি বসে। আমি আবার বলছি, কম্পারেটিভের আগে কিন্তু দি বসে না, শুধুমাত্র দুটো ক্ষেত্রে দি বসে। একটা হচ্ছে অফ দ্য টু থাকলে, আর একটা হচ্ছে এখন যেটা লিখবো সেটা থাকলে। সেটা হচ্ছে কি, এখন কত নাম্বার? 14 নাম্বার মেবি, না 14 নাম্বার না, এটা 15 নাম্বার। 14 নাম্বার তো চলে গেছে। 13 ছিল হচ্ছে যে সুপারলেটিভ, 14 হচ্ছে অফ দ্য টু, আর 15টা হচ্ছে যত তত থাকলে। অর্থাৎ যত তত থাকলে কি বসে? কম্পারেটিভ আগে দি বসে। যত তত থাকলে কম্পারেটিভের আগে দি বসে, দি বসে। তাহলে কি বললাম? যত তত যদি থাকে, অর্থাৎ যত তত যদি বোঝাই, ঠিক আছে, যত তত বোঝালে থাকলে সেটা হচ্ছে কম্পারেটিভের আগে দি বসবে। কিরকম? যেমন ধরেন ড্যাশ মোর ইউ রিড, ঠিক আছে, ড্যাশ মোর ইউ লার্ন। আমরা বলি না যতই পড়িবে ততই শিখিবে, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ড্যাশ মোর ইউ রিড ড্যাশ মোর ইউ লার্ন। তাহলে এই যে জিনিসটা দেখেন, এখানে মোর শব্দটা হচ্ছে কি কম্পারেটিভ ফর্ম, এখানেও মোর শব্দটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। যখন এই দুটো অর্থাৎ দুটো কম্পারেটিভ ফর্ম থাকবে, এটা আরেকভাবে যদি লিখি তাহলে সেটা হচ্ছে দুটি কম্পারেটিভ ফর্ম থাকলে, অর্থাৎ দুটি না ডাবল লিখি, ডাবল কম্পারেটিভের ক্ষেত্রে
এর ক্ষেত্রে দিবসে, এভাবে আপনারা লিখে রাখতে পারেন। তাহলে যথাযথ থাকলে বা যথাযথ বুঝালে কম্পারেটিভ আগে দিবসে, অথবা ডাবল কম্পারেটিভের ক্ষেত্রে দিবসে। এখন ডাবল কম্পারেটিভ মানে কি? এই যে দেখেন এখানে একটা কম্পারেটিভ, এখানে একটা কম্পারেটিভ, তাহলে ডাবল কম্পারেটিভ। যদি ডাবল কম্পারেটিভ হয় তাহলে তার পূর্বে আমরা কি বসাবো? দি বসাবো বলছি। তাহলে এই যেখানে আমরা দি বসাবো। ঠিক আছে, তাহলে হচ্ছে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। বুঝে গেছে? যখনই এখানে কম্পারেটিভ ফর্ম থাকবে, এখানেও কম্পারেটিভ ফর্ম থাকবে, দুটো বাক্যের মধ্যে কি থাকবে, দুটো ক্লজের মধ্যে কি থাকবে আপনার কম্পারেটিভ থাকবে, তখন আমরা কি বসাবো? যে দি বসাই দিব। কারণ এক্সট্রা একটা উদাহরণ দিয়ে শুধু টাইমগুলো কিল করে লাভ নাই। বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে দামোর হবে ডাবল কম্পারেটিভের ক্ষেত্রে। এখন সবসময় যে মোর থাকবে তা কিন্তু না। কি কি বসতে পারে বলছি? ইয়ার দিয়েও কিন্তু কম্পারেটিভ ফর্ম হতে পারে, হতে পারে না, ইয়ার দিয়েও কম্পারেটিভ হয়। সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখবেন, তাও কিন্তু ডাবল কম্পারেটিভ হবে। এবার আসি আপনারা কত 16 নাম্বার। 16 নাম্বারে যদি যাই, তাহলে আমরা যদি দেখি, আমরা তো গতকাল জিনিসগুলা পড়ছিলাম, যে যেগুলা পড়ছিল ওগুলা বাদ দিতে হবে আসলে। তাহলে সেটা হচ্ছে সঙ্গীত যন্ত্র। সঙ্গীত যন্ত্র বাজালে, সঙ্গীত যন্ত্র বাজালে তার পূর্বে কি বসে? দি বসে। তাহলে সঙ্গীত যন্ত্র থাকা না, সঙ্গীত যন্ত্র যদি বাজানো হয়, এখন সঙ্গীত যন্ত্র বলতে কি? গিটার বাজানো হতে পারে, তারপর যে পিয়ানো বাজানো হতে পারে, হারমোনিয়াম হতে পারে, তারপর যে আপনার সেতার হতে পারে, একতারা হতে পারে, অর্থাৎ যে ধরনের হবে হোক, সেটা হচ্ছে যদি সঙ্গীত যন্ত্র যদি বাজানো বোঝায়, তাহলে এখানে শব্দটা মাথায় রাখবেন। যদি সঙ্গীত যন্ত্র যদি বাজানো বোঝায় তার পূর্বে দিব, সঙ্গীত যন্ত্র থাকা মানে কিন্তু বোঝাবে না। যেমন ধরেন আমি যদি বলি আই হ্যাভ এ, ধরেন গিটার, আই হ্যাভ ড্যাশ গিটার, তাহলে আই হ্যাভ ড্যাশ গিটার, এটা হচ্ছে আমার থাকা বুঝেছে, আমার সঙ্গীতের একটা বাদ্যযন্ত্র আমার কাছে আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দি না, তখন হবে কি? আই হ্যাভ এ গিটার, বা ভাওয়েল থাকলে এন গিটার হবে। ঠিক আছে, কিন্তু বলছি কি বাজালে বলছি, তাহলে এখন যদি বলি আই প্লে, প্লে মানে কিন্তু খেলা না, প্লে মানে বাজানো বোঝায়, তাহলে আই প্লে ড্যাশ গিটার ধরেন। এখন দেখেন তো, এখন এখানে যেটা বুঝাইছে সেটা হচ্ছে আই প্লে ড্যাশ গিটার, তাহলে হচ্ছে আমি গিটারটি বাজাই। ঠিক আছে, তাহলে যেহেতু বাজানো অর্থে বুঝাইছে, তাহলে আমরা কি বসাবো? এখানে দি বসাবো। তার মানে এই জিনিসটা মাথায় রাখেন, সেটা হচ্ছে সঙ্গীত যন্ত্র যদি বাজানো বোঝায় তাহলে তার পূর্বে কি বসাতে হবে? দি বসাইতে হবে। সঙ্গীত যন্ত্র থাকা অর্থে এন, আর বাজানো অর্থে দি বসবে। ক্লিয়ার? এটা হচ্ছে আপনার 16 নাম্বার রুলস। এখানে আসি 17 নাম্বার। আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো কিছুক্ষণ যাওয়ার পরে, আগে বুঝে নি, কারণ প্রত্যেকটা রুলস এর পরপর যদি জিজ্ঞেস করি তাহলে সময়টা বেশি লাগবে। 17 নাম্বার হচ্ছে আপনার, দেখেন, যে জিনিস একটি মাত্র হয়, অর্থাৎ যে জিনিস একটি মাত্র হয় তার পূর্বে দিবসে। তার মানে এখানে যদি আমরা যদি এই জিনিসটা যদি বলি, তাহলে হচ্ছে কি? যে জিনিস একটি মাত্র হয়, তার মানে হচ্ছে পৃথিবীতে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি একটা মাত্র যদি জিনিস হয়, তার পূর্বে অল টাইম যদি কি বলবে? দি বসবে। এখন কি কি হতে পারে? আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আপনারা কি কি সব মানে কোন কোন জিনিস আছে যেগুলো হচ্ছে আপনার একটা করে আছে, দুটো কিন্তু নাই? ঠিক আছে, তাহলে আপনারা বলতে পারেন সেটা হচ্ছে সূর্য আসতে পারে, তারপরে যে চাঁদ আসতে পারে, তারপর হচ্ছে আমাদের গ্রহগুলো আসতে পারে। ঠিক আছে, তাহলে এই যে জিনিসগুলো, অর্থাৎ যেগুলো আমাদের সাধারণত একটাই আছে, তাহলে সেগুলোর উপর আমরা কি বসাবো? দি বসাবো। অর্থাৎ যে জিনিসগুলো কি নেই, দুইটা নাই, ঠিক আছে, অর্থাৎ অদ্বিতীয়, সেটাকে সাধারণ আমরা কি বসাবো? দি বসাবো। যেমন আমরা যদি বলি ড্যাশ সান, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, সেটা হচ্ছে কি? দ্য সান রাইজেস ইন দ্য, লিখে ফেলি, দ্য সান রাইজেস ইন দ্য ওয়েস্ট, না? তাহলে হচ্ছে কি? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে এই যে জিনিসটা বললাম সেটা হচ্ছে কি? তাহলে আমরা সান হচ্ছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু একটাই আছে, দুইটা আছে কিনা সেটা নিয়ে গবেষণা চলতেছে, সেটা বিষয় না। আমরা যেহেতু একটা জানি, একটা আছে, আমরা একটাই ধরবো। তাহলে সান যেহেতু একটা আছে, তাহলে সেটা আমরা কি বসবো? দি বসাবো। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে যদি পৃথিবী, অর্থাৎ যে জিনিস একটি মাত্র হয় তার পূর্বে দিবসে দুইটা থাকতে পারবে না। ক্লিয়ার? এবার এখানে একটা ছোট্ট করে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার যেমন ধরেন আর্থ, ঠিক আছে,
এই শব্দটা কি হবে, মানে এই আর্থ শব্দটা কি বোঝাতে পারে, মানে তার আগে আর্টিকেল বসাবো কি বসাবো না? ঠিক আছে, তার আগে আর্টিকেল বসাবো না, আমি দুটো লাইন লিখি। দেখেন, এখন আপনাদেরকে যেটা বলবো, আপনাদেরকে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, বলেন তো কোন বাক্যের মধ্যে আমরা দিয়ে বসাবো, কোনটার মধ্যে বসাবো না, জাস্ট এই জিনিসটা একটু করে বলেন, মানে আপনারা আইডিয়া করেন জিনিসটা, যে কোনটাতে আমরা দিয়ে বসাবো, কোনটাতে আমরা দিয়ে বসাবো না। আপনারা বলেন, ততক্ষণ আমি। ভাইয়া প্রথমটাতে দি বসবে না, আর্থ ইজ এ প্ল্যানেট। আর তারপরে সেকেন্ডটা হচ্ছে আর্থ ইজ আওয়ার লিভিং প্লেস, এখানে দি বসবে। তাহলে এবার আসি আমরা কোনটাতে আসলে বসাবো, যেমন আর্থ ইজ আ প্ল্যানেট, আবার বলছি আর্থ ইজ আওয়ার লিভিং প্লেস, অর্থাৎ লিভিং প্লেস। আসেন, এখানে আমরা বুঝছি কি, যে জিনিস একটি মাত্র হয় তার পূর্বে দি বসে। আবার লিখবেন কিন্তু, কিন্তু প্ল্যানেট, প্ল্যানেট এর ক্ষেত্রে দি বসে না। ঠিক আছে, তাহলে প্ল্যানেটের ক্ষেত্রে দি বসাবে না, তার মানে দেখেন তো, আর্থ ইজ আ প্ল্যানেট, এখানে কিন্তু আর্থ শব্দটা কিন্তু প্ল্যানেট হিসেবে বুঝাইছে, সেজন্য এটা ক্রস। কিন্তু এটা কিন্তু আমাদের কিন্তু প্ল্যানেট বোঝায়, এটা বুঝাইছে জাস্ট আমাদের একটা লিভিং স্পেস বা লিভিং একটা প্লেস, সেজন্য এখানে দি বসবে। তাহলে দ্য আর্থ ইজ আওয়ার লিভিং প্লেস, অথবা এটা যেটা বললাম সেটা হচ্ছে আর্থ ইজ আ প্ল্যানেট, এটা সরাসরি বলছে আর্থ একটা প্ল্যানেট, যেহেতু প্ল্যানেট বুঝাইছে সো তারপর আমরা দি বসাতে পারবো না। তার মানে পৃথিবীতে প্ল্যানেট গুলা একটা মাত্র হলেও প্ল্যানেটের আগে কোনো আর্টিকেল অর্থাৎ দি বসবে না। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে এটাই ছিল আপনার কি, মানে একটু ব্যতিক্রম, এটা লিখে দিলাম। এবার আসেন আমরা যদি বলি কত নাম্বার, 18 নাম্বার। 18 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে, দেখেন, সমগ্র বস্তুর, সমগ্র বস্তুর অংশবিশেষ, অংশবিশেষ বোঝালে তার পূর্বে দি বসে, দি বসে। তাহলে সমগ্র বস্তুর যদি অংশবিশেষ বোঝায় তার পূর্বে কি বসবে, দি বসবে। তাহলে সমগ্র বস্তুর অংশবিশেষ বলতে কি, তাহলে আমরা পূর্ণ একটা, ধরেন আমার একটা পূর্ণ একটা জিনিস, সম্পূর্ণ একটা জিনিস, সম্পূর্ণ জিনিসের যদি অংশবিশেষ যদি বোঝায়, মানে যদি ধরেন এই একটা অংশ বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, তার পূর্বে আমরা দি বসাবো। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি বলি একটা ডিমের কয়টা অংশ, একটা ডিমের কিন্তু দুটো অংশ, একটা হচ্ছে কি অংশ, একটা হচ্ছে সাদা অংশ, আর একটা হচ্ছে হলুদ অংশ, এটা তো আমরা সবাই জানি। তাহলে একটা ডিমের দুটো অংশ মিলে তো একটা ডিম হয়। ঠিক আছে, সাদা অংশ এবং হলুদ অংশ মিলে মানে কি দুটো মিলে একটা ডিম হয়। তাহলে আর আমরা যদি দেখি সমগ্র বস্তুর অংশ বিশেষ, তাহলে এই যে পুরো একটা ডিমের একটা যদি অংশ বিশেষ যদি বোঝান, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, আমরা সেখানে দি বসাবো তার পূর্বে। তাহলে আবার আসি, দ্য বেবি লাইকস ড্যাশ ইয়েলো পার্ট অফ অ্যান এগ। তাহলে আবার যদি বলি দ্য বেবি লাইকস ড্যাশ ইয়েলো পার্ট অফ এন এগ, তাহলে দেখেন তো একটা ডিমের কয়টা অংশ, একটা ডিমের দুটো অংশ, সাদা অংশ এবং হলুদ অংশ। আমরা যখন বলি, আমরা কুসুম বলি না, আমরা কেউ দেখবেন যে কেউ কুসুম খায় না, কেউ কুসুম পছন্দ করে না, কেউ সাদা অংশ পছন্দ করে না, বা কেউ কিছু কুসুমটা বেশি পছন্দ করে, এমন হয়। তাহলে একটা ডিমের যেহেতু দুটো অংশ, তাহলে আমরা বলছি কি ইয়েলো পার্টটাই সবচেয়ে বেশি পছন্দ করে কে, বেবিটা সবচেয়ে বেশি পছন্দ করেছে ইয়েলো পার্ট, তার মানে ডিমের দুটো অংশের মধ্যে সে হলুদ অংশটা মানে যে কুসুমের অংশটা সে বেশি পছন্দ করে। সেজন্য যেহেতু সমগ্র বস্তুর একটা অংশ বোঝাইছে, সেজন্য তারপর আমরা কি বসাবো, দি বসাবো। তাহলে হচ্ছে কি দ্য বেবি লাইকস দ্য ইয়েলো পার্ট অফ অ্যান এগ। ঠিক আছে, তারপর আসি আমরা আবার হচ্ছে 18, 19, 19 নাম্বার। আমি 20-এর পরে গিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করব। 19, তাহলে 19 হচ্ছে, আমরা কি কি বলছি জানি। আচ্ছা, সঙ্গীত যন্ত্র, বাজারে টাজালে সব বলে ফেলছি, সুপারলেটিভও সব বলে ফেলছি। আচ্ছা, এখন দেখেন আমরা যদি বলি এখন ব্যক্তির
নামের পরে গুণবাচক বিশেষ্য থাকলে তার পূর্বে দি বসে। তাহলে কি বলছি, ব্যক্তির নামের পরে যদি কোনো যদি কি থাকে, গুণবাচক যদি কোনো বিশেষ্য থাকে, অর্থাৎ গুণবাচক কোনো বিশেষ্য যদি আমরা যদি প্রকাশ করি, তাহলে সেটা হচ্ছে কি গুণবাচক বিশেষ্য না, গুণবাচক বিশেষণ। বিশেষণ থাকলে তার পূর্বে আমরা কি বসাবো, তারপর আমরা দি বসাবো, মানে হচ্ছে অ্যাডজেক্টিভ থাকলে আর কি, মানে গুণবাচক অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, দি বসাবো। যেমন ধরেন আকবর ড্যাশ দ্য গ্রেট, ড্যাশ লিখছে আবার দাও লিখতেছি, দ্য গ্রেট, তাহলে হচ্ছে আকবর দা যখন লিখছে দা লিখে ফেলে একবারে, আকবর দ্য গ্রেট, ঠিক আছে, ওয়াজ অ্যান এম্পায়ার অফ দিল্লি, বানানো ভুলে গেছি। আচ্ছা তাহলে আসেন, তাহলে আকবর দ্য গ্রেট কি, আকবর দ্য গ্রেট ওয়াজ অ্যান এম্পায়ার অফ দিল্লি। তাহলে এই যে দেখেন এবার এখানে আমরা যদি বলি আকবর আছে না, তাহলে ব্যক্তির নাম আছে, ব্যক্তির নামের পরে যদি কোনো যদি গুণবাচক বিশেষণ বসে, তাহলে গ্রেট শব্দটা মানে কি, গ্রেট শব্দটা মানে হচ্ছে কোনো একজন ব্যক্তির সাথে যদি গ্রেট বসে তার মানে সেটা হচ্ছে একটা গুণ বোঝায়। তাহলে যেহেতু গুণ বোঝাচ্ছে, তাহলে গুণবাচক বিশেষ্য যদি বিশেষণ যদি থাকে তার পূর্বে কি বসাবো আমরা, দি বসিয়ে দিব। বুঝতে পারছেন, ক্লিয়ার? এখন আপনি যদি যদি এখানে যদি কোনো কিছু না থাকতো, গ্রেট টেট যদি না থাকতো, যদি বলতো আকবর ড্যাশ ওয়াজ অ্যান এম্পায়ার, তাহলে আপনার এখানে আর কিছুই বসতো না, কারণ এখানে যেহেতু কোনো বিশেষণ নাই সেহেতু আমার এখানে কোনো কি কোনো দি বসবে না। ঠিক আছে, তারপর আসেন কথা নাম্বার 19, 20 যাবো এখন, মানে 20। হ্যাঁ আশা করি বুঝবেন, আমি যে স্লোতে পড়াচ্ছি তাতে বোঝাটাই কথা। ঠিক আছে, আর আজকে এমনিতে পড়াইতে ইচ্ছে করতেছিল না, তারপরেও ক্লাস যেহেতু আছে পড়াইতে হচ্ছে, মন মেজাজ এমনিতে আজকে ভালো নেই। দেখেন পেশা বা বৃত্তি এর পূর্বে দি বসে, এটা আপনারা ছোটবেলা থেকে আপনারা লিখে আসছেন, কিন্তু মানে গ্রামার জানেন না কিন্তু লিখে আসছেন। সেটা হচ্ছে কি, আমরা যখন লিখছিলাম সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন লেখার সময় আমরা লিখতাম না টু দা হেডমাস্টার, এখন আমরা কি করছি, আমরা লিখতে হয় সেজন্য আমরা লিখছি, দা হেডমাস্টার লিখতে হয় সেজন্য লিখছি, কিন্তু কেন লিখছি জানি না, আমাদের যে সিস্টেমটা ছিল আমরা লিখে ফেলি কিন্তু আসলে জানি না কেন লিখছি। তাহলে এই যে দাটা কেন বসাইতে হয় এখানে, আমরা এখানে শুধুমাত্র টু হেডমাস্টার লিখি না, আমরা কেন এখানে দা হেডমাস্টার লিখি, কেন আমরা ব্যাংকের অথবা বিজনেস লেটার বা ব্যাংকের লেটার লেখার সময় আমরা লিখি টু দা ম্যানেজার, কেন লিখি আমরা দাটা কেন লিখি আসলে, সেটা হচ্ছে এই যে পেশা বা যদি কোনো বৃত্তি যদি বোঝায়, তাহলে কোনো পেশা বা কোনো যদি বৃত্তি বোঝায়, বা বৃত্তি মানে পেশা দুটো একই, সেক্ষেত্রে তাদের সেই শব্দগুলোর অর্থাৎ পেশার নামের আগে আমরা সাধারণত কি বসাবো, দি বসাবো। বুঝতে পারছেন, তারা দা হেডমাস্টার, দা ম্যানেজার, দা টিচার যাই বলেন, যে কোনো পেশা বা বৃত্তির নামের আগে আমরা কি বসিয়ে দিব, দি বসিয়ে দিব। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে 20 নাম্বার গেল। খুব ছোটখাটো জিনিসগুলা কিন্তু গুরুত্বপূর্ণ, অনেক সময় কিন্তু আপনাদের কিন্তু কনফিউজড করে দিবে। এবার আসি 21, সেটা হচ্ছে কোন, এটা আপনারা এক্সারসাইজ করার সময় এই রুলসটা পাবেন, কোন নির্দিষ্ট স্থানের পদার্থ বোঝালে তার পূর্বে দি বসে। তাহলে কি বলছি, এখানে বলছি কি আমরা যে কোন নির্দিষ্ট স্থানের পদার্থ বোঝালে তার পূর্বে কি বসে, দি বসে। তাহলে এখন আমরা যদি লিখি ড্যাশ রাইস অফ দিনাজপুর ইজ ফাইন, ধরলাম, তাহলে ড্যাশ রাইজ অফ দিনাজপুর ইজ ফাইন। এখন দেখেন তো এই রাইজ শব্দটা হচ্ছে কি আপনাদের আনকাউন্টেবল নাউন, তাহলে রাইজ শব্দ আনকাউন্টেবল নাউন। আবার যদি দেখেন তাহলে আপনারা যদি দেখেন যে আপনারা এটা তাহলে কিসের, এর রাইজ কিসের জন্য বলছে, আমরা জানি আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল অথবা এন বসে না, আমরা সেটা জানি, তাহলে দি বসে কি বসে না সেটা আমরা কিন্তু শিখি নাই। ঠিক আছে, তার মানে দি বসতে পারে, কখন বসতে পারে, এই যে দেখেন যে রাইজ অফ দিনাজপুর, তাহলে এই রাইজটা কাকে বুঝাইছে, দিনাজপুরের চালকে বুঝাইছে, মানে হচ্ছে এই যে পদার্থ, তাহলে কি বলছে কোন নির্দিষ্ট স্থানের পদার্থ বা জিনিস যাই বলেন,
তাহলে এই যে দিনাজপুরের চাল কিন্তু একটা নির্দিষ্ট করে কিন্তু বলে দিচ্ছে, যেহেতু দিনাজপুরের চালকে নির্দিষ্ট করে বলছে, অর্থাৎ এখানে নির্দিষ্ট একটা শব্দ কিন্তু আসতেছে, তাহলে যেহেতু নির্দিষ্টত্বে বুঝাইছে তাহলে সাধারণত কি বসবে, দি বসবে। ঠিক আছে, তাহলে দ্য রাইজ অফ দিনাজপুর ইজ ফাইন। এই রুলস মানে এটার মধ্যে আমি একটা জিনিস বুঝিয়ে দিই, সেটা হচ্ছে মানে এটা রুলস না, জাস্ট এটা অনেক সময় আপনারা পাবেন। ধরেন আপনার এখানে কি আছে, একটা নাউন আছে ধরলাম, এটা আপনারা অনেক সময় পাবেন, মানে রুলস আসলে তো সবসময় যে রুলস অনুযায়ী এখানে যে বলা আছে তা কিন্তু না। ধরেন এখানে একটা নাউন আছে, প্লাস এখানে একটা অফ আছে, প্লাস এখানে একটা নাউন আছে, তাহলে দেখেন তো প্রিপোজিশনের আগে নাউন পরে নাউন আছে। ঠিক আছে, আবার এখানে অ্যাডজেক্টিভ থাকতে পারে, নাও থাকতে পারে, কোনো ফ্যাক্ট না, কিন্তু এখানে গ্যাপ আছে শুরুতে। তার মানে দেখেন প্রিপোজিশন আছে, তার আগে নাউন আছে, পরে নাউন আছে, এবং অ্যাডজেক্টিভ থাকতে পারে, এখানে অনেকগুলো থাকতে পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, তখন কি করবেন, তখন যদি গ্যাপ থাকে, অর্থাৎ প্রিপোজিশন তার আগে নাউন তার আগে গ্যাপ, সেখানে চোখ বন্ধ করে দা বসাবেন, অন্য কোনো আর্টিকেল বসাবেন না। ঠিক আছে, তাহলে আমরা যদি এই জায়গায় যদি দেখি, তাহলে দেখেন তো প্রিপোজিশন অফ আছে, তাহলে অফ পাইলাম, দিনাজপুর একটা নাউন, নাউন পেলাম, রাইস একটা নাউন, নাউন পেলাম, তাহলে আমরা গ্যাপ আছে শুরুতে দি বসাই দিব। গ্রামার না জানলেও চলবে, শুধুমাত্র এটা কি যে প্রিপোজিশন অফ আছে, এটা সবসময় যে দিনাজপুর এখানে যে একটা স্থানের নাম বোঝাবে তা কিন্তু না, যে কোনো জিনিস হতে পারে। যেমন ধরো আমরা যদি বলি আকবর ড্যাশ গ্রেট, লিখছিলাম না, ওয়াজ আকবর দ্য গ্রেট ওয়াজ আ এম্পায়ার। ঠিক আছে, তাহলে এই যে আকবর দ্য গ্রেট কেন লিখছিলাম, আমরা বলছিলাম হচ্ছে কি কোনো ব্যক্তির নামের পরে যদি কি থাকে বিশেষণ থাকে, তার পূর্বে কি বসাবো, দি বসাবো। এখানে কিন্তু কোনো অফ ছিল না, তারপর আমরা কি বসে দি বসাইছিলাম, কেন বসাইছিলাম জানেন, কারণ এটা কিন্তু এই আকবরকে কিন্তু নির্দিষ্ট করে বোঝাইছে গ্রেট, অর্থাৎ নির্দিষ্ট আমরা দি বসাইছি, এখানে কোনো অফ নাই। বুঝতে পারছেন? এখন আমরা যদি আবার যদি এখন আমরা যদি অফের ক্ষেত্রে যদি চলে যাই, যেমন ধর আপনার যদি থাকে এরকম যে ড্যাশ রোড অফ ঢাকা, ধরেন এভাবে আছে, তাহলে ড্যাশ রোড অফ ঢাকা, তাহলে যেহেতু এখানে একটা নাউন আছে, আবার এখানে একটা কি আছে, নাউন আছে, তাহলে এখানে আমরা কি বসাবো, চোখ বন্ধ করে দিয়ে বসাবো। বুঝতে পারছেন? তাহলে এই জিনিসটা হচ্ছে আমি এটা হচ্ছে এক্সেপশনাল, মানে এক্সেপশনাল এটা হচ্ছে আপনারা স্টার মার্ক দিয়ে লিখে রাখতে পারেন, যে এরকম যে এগুলো লেখার দরকার নেই, লিখবেন এরকম স্টার মার্ক দিয়ে, জাস্ট এটা নিচে লিখে রাখতে পারেন যে অফ নাউন, অর্থাৎ দুটো নাউন যদি অফ এর আগে নাউন এবং পরে নাউন থাকে এবং তার আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, তার আগে গ্যাপ থাকলে আমরা দি বসাই দিব। এটা আপনারা অনেক জায়গায় পাবেন, এটা আমি বলবো যে কোন কোন জায়গায় আপনারা মানে কোন কোন জায়গায় আসলে আমি সাথে সাথে বলবো যে আমি এই ধরনের একটা রুলস পড়াইছিলাম। ঠিক আছে, তাহলে দিনাজপুর, তাহলে কোন নির্দিষ্ট স্থানের পদার্থ বুঝলে তার পূর্বে কি বসাবো, আমরা দি বসাবো। এখন দেখেন এই যে একটা আগে লিখছিলাম দা রোড অফ ঢাকা, তাহলে রোডটা কিসের, কোন জায়গার, ঢাকার রোড বুঝাইছে, তাহলে যেহেতু একটা নির্দিষ্ট স্থানের পদার্থ হোক বা জিনিস হোক বা যে কোনো জিনিস বুঝালে আমরা কি বসাবো, তার আগে দি বসাবো। আবার আসেন 22 নাম্বার, দেখেন রাস্তার নামের পূর্বে দি বসে। ঠিক আছে, রাস্তার নামের পূর্বে কি বসে, দি বসে না, কিন্তু কিন্তু নামের পরে রোড কথাটি থাকলে দি বসে। তাহলে দেখেন পেঁচানোর আর কোনো জায়গা ছিল না তাদের, খালি পেঁচাইছে, তাদের তার মুখস্থ করতে হয় নাই, যেখানে তারা শুধু গ্রামার করেই গেছে। তাহলে হচ্ছে রাস্তার নামের পূর্বে দি বসে না, যদি কোনো রাস্তার নাম যদি বুঝাই তার আগে আমরা কোনো দি বসাইতে পারবো না, কিন্তু রাস্তার নামের পরে যদি কি বসে, রাস্তার নামের পরে যদি আমরা যদি দেখি থাকে একটা রোড শব্দটা যদি উল্লেখ থাকে, তাহলে আমাকে অবশ্যই দি বসাইতে হবে। যেমন ধরেন আই কি বলবো, ধরেন কি বসানো যায় লাইনটা, আচ্ছা I bought a shop, ড্যাশ, ধরেন আমরা রোডের নাম বলবো কি, আমি তো আচ্ছা আমাদের এখানকার দিই মুরাদপুর
ড্যাশ, তাহলে হচ্ছে কি আই বট এ শপ ড্যাশ মুরাদপুর। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা বললাম আমরা এখন, সেটা হচ্ছে কি আই ড্যাশ বট আর শপ, এখানে একটা প্রিপোজিশন বসবে অন। তাহলে আই বট এ শপ অন ড্যাশ মুরাদপুর। তাহলে এই যে মুরাদপুর শব্দ, মুরাদপুর হচ্ছে আমাদের এখানকার একটা রোডের নাম। ঠিক আছে, তাহলে যেহেতু রোডের নাম, শুধুমাত্র রোডের নামটা আছে এখানে, কিন্তু মুরাদপুর কিন্তু একটা রোড, মুরাদপুর রোড যেহেতু আছে, তো এখানে কি বসবে না, কোনো আর্টিকেল বসবে না, কারণ বলছি কি রাস্তার নামের পূর্বে কোন দি বসে না। আবার যদি আমরা যদি এভাবে বলতাম, এখানে মুরাদপুর না বলে আমরা এখন যদি বলতাম মুরাদপুর রোড শব্দটাও যদি লিখে দিতাম, যদি মুরাদপুর রোড শব্দটা যদি উল্লেখ থাকে, তাহলে আমরা সেখানে কিন্তু আর ক্রস লিখতে হবে, তখন সেখানে আমরা দা লিখতে হবে। তাহলে সিম্পল মানে সিলি জিনিসগুলো একটু করে খেয়াল করেন, এই যে সিলি জিনিস, শুধুমাত্র একটা রোড শব্দটা না থাকলে ক্রস, থাকলে দি বসাইতে হবে। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো অনেক সময় কিন্তু আপনাদের মাথায় কিন্তু থাকবে না, আর মাথায় না থাকলে যেটা হবে, যখন কারেকশন আসবে তখন কিন্তু আপনাদের মাথা থেকে ছুটে যাবে। তাহলে সেই জন্য কি করতে হবে, আপনাকে জিনিসগুলা যেহেতু এগুলো আপনাদের একটু এক্সেপশনাল, মানে হচ্ছে আপনার এগুলো কিন্তু মনে থাকবে না এবং প্যাচ আসবেই। যেহেতু প্যাচের একটা জিনিস, তো আপনারা এটা স্টার মার্ক দিয়ে রাখবেন এবং সেটা বারবার পড়বেন। আর যখনই আপনারা এই ধরনের শব্দগুলো পাবেন, যে কোনো এক্সারসাইজ পাবেন, সাথে সাথে গ্রামারটা মনে করার টার্গেট রাখবেন, মানে মনে করার ট্রাই করলে আপনার জিনিসটা দেখবেন ভুলার আর কোনো সুযোগ নেই। তাহলে আমরা আবার যদি বলি রাস্তার নামের পূর্বে, নর্মালি রাস্তার নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, মানে কোনো আর্টিকেল মানে হচ্ছে দি বসবে না, কিন্তু রোড কথাটা যদি উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু দি বসাইতে হবে। বুঝে গেছে? এবার আসি আমরা 23, আর বেশি নাই, মানে এরকম সিঙ্গেল সিঙ্গেল আর বেশি নাই। 23 নম্বরে যাব, সেটা হচ্ছে দিকের নাম, অর্থাৎ দিকের নাম, তারপর হচ্ছে ঋতুর নাম, দিকের নাম, ঋতুর নাম, তারপর হচ্ছে আপনার তারিখ ইত্যাদির পূর্বে কি বসে, ইত্যাদির পূর্বে দি বসে। আজকে প্রচুর গরম লাগতেছে আমার রুমে, দি বসে। তাহলে দিকের নাম, ঋতুর নাম, তারিখ ইত্যাদির পূর্বে কি বসাবো, দি বসাবো। তাহলে আমরা তো জিনিসগুলো জানি, সেটা হচ্ছে কি, যেমন ধরেন দা সান রাইজেস ইন দা ইস্ট, তাহলে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ যা বসাক, দিকের নাম বুঝাইছে, তারপরে আমরা কি বসাবো, দি বসাবো, দিকের নাম বুঝালে। আবার যদি বলি যে দা স্প্রিং ইজ কল্ড দা কিং অফ সিজন। ঠিক আছে, তাহলে স্প্রিং, স্প্রিং শব্দটা হচ্ছে কি, স্প্রিং হচ্ছে আপনার একটা ঋতুর নাম। তাহলে যেহেতু ঋতুর নাম বোঝাইছে, এখানে যেহেতু ঋতু বোঝাইছে, তাহলে তার পূর্বে কি বসাবো, দি বসাবো। এবার আসেন আর একটা জিনিস বুঝাই, এই দেখেন অফ আছে না, অফ এর পরে নাউন আছে, আগে নাউন আছে, তার পূর্বে দি বসাবে, একটু আগে বলছি। ঠিক আছে, বলছিলাম যেখানে যেখানে আসবে আমি সেখানে আপনাদেরকে মনে করাই দিব। তাহলে অফ আছে, এখানে নাউন আছে, এখানেও নাউন আছে, তার আগে ধর এখানে এখানে আবার দিছে কি, এখানে আবার গ্যাপ দিছে, অর্থাৎ দুটো গ্যাপ দিছে ধরেন এখানে। তখন আপনারা কি করবেন, তাহলে অপশন অবশ্যই দুটো দিবে, একটা হবে এ এন, এ দি, দি, তারপর হচ্ছে দি এ, তারপর হচ্ছে দি দি, এভাবে অপশন দিবে, চারটা অপশন দিবে। কারণ আপনারা মাথায় রাখতে হবে, যেহেতু ঋতুর নাম তার মানে আগে দি বসবে, যেহেতু এখানে কি আছে, প্রিপোজিশন আছে, তারপরে নাউন, আগে নাউন আছে, তার আগে গ্যাপ আছে, তাহলে দি বসবে, তাহলে আনসার হবে এটা। বুঝতে পারছেন? তাহলে এই যে জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো কিন্তু আপনার কিন্তু কাজে আসবে। ক্লিয়ার? তা আমরা 23 নাম্বার গেল, এখন আসি আর দুটোর মতো করব, তারপর আমরা টপিক ওয়াইজ চলে যাব। তাহলে কত গেল, 23, 24, 24 নাম্বার হচ্ছে, এবার হচ্ছে নিউজ পেপার। নিউজ পেপার এর পূর্বে দি বসে না, কিন্তু আমরা প্রথম দিন করছিলাম মনে আছে, সংবাদপত্রের নাম, কিন্তু নিউজ পেপার এর নাম বোঝালে দি বসে। আমরা প্রথম দিন অর্থাৎ গতকাল করছিলাম যে সংবাদপত্রের নাম বোঝালে সেখানে কি বসাবো, আমরা দি বসাবো। তাহলে বলছিলাম দা ডেইলি অবজারভার, দা প্রথম আলো করছিলাম। তাহলে নিউজ পেপার শব্দটা যদি থাকে, যদি নিউজ পেপার শব্দটা যদি থাকে, তার পূর্বে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু নিউজ পেপারের নাম বোঝালে আর্টিকেল দিয়ে বসাতেই হবে। বুঝতে পারছেন? তো এখন আমরা যদি এখন যদি আপনার কি করি, উদাহরণ লিখি,
তাহলে দেখেন আই রিড ড্যাশ নিউজ পেপার ডেলি, ধরেন একটা। আবার যদি বলি আই রিড ড্যাশ ভয়েস অফ টেন্স, ভয়েস অফ টেন্স মানে হচ্ছে কালের কণ্ঠ, ঠিক আছে? তাহলে কালের কণ্ঠ ডেলি, দুটো জিনিস বুঝলাম। তাহলে দেখেন তো আবার আই রিড ড্যাশ নিউজ পেপার ডেলি, আর একটা হচ্ছে আই রিড ড্যাশ কালের কণ্ঠ ডেলি। তাহলে এই যে দেখেন এখানে নিউজ পেপার শব্দটা নিজে আছে, যেহেতু নিউজ পেপার শব্দ নিজে আছে তাহলে ক্রস আই রিড নিউজ পেপার ডেলি, নর্মালি দা বলার দরকার নেই। কিন্তু যখন বুঝাইছি সে নিউজ পেপারের নাম বুঝাইছি কালের কণ্ঠ, তাহলে সেখানে আমরা দি বসাবো। ঠিক আছে? এই যে ছোটখাটো জিনিসগুলো একটু কনফিউজ করবে, ঠিক আছে? তাহলে 24 নাম্বার গেল আমাদের। এবার আসেন এই পর্যন্ত আপনারা বুঝছেন কিনা সেই জিনিসটা একটু করে বলেন, মানে এই পর্যন্ত আপনাদের কোনো সমস্যা আছে কিনা দেখেন, এতটুকু বুঝছেন কিনা মুছে দেয়। এবার আমরা যদি বুঝে থাকেন তাহলে আমরা নতুন কিছু টপিকে যাবো, মানে টপিক ওয়াইজ যাবো। গতকাল বলছিলাম আমরা কিছু টপিক ওয়াইজ করব, ঠিক আছে? তাহলে এবার আসি আমরা টপিক ওয়াইজ বলতে, আমরা গতদিন বলছিলাম মনে আছে, আমরা বলছিলাম যে হচ্ছে আর্টিকেল উইথ ওয়ার, আর্টিকেল উইথ কান্ট্রি, আর্টিকেল উইথ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমরা এই ধরনের কিছু শব্দ পড়বো, মানে শব্দের অনুযায়ী করবো, আলাদা আলাদা করবো। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে হেডিং দিবেন এখন হচ্ছে, সেটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেল উইথ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। তার মানে এটা একটা হেডিং। তাহলে আর্টিকেল উইথ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি মানে হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সম্পর্কিত সব আর্টিকেল কোনটা কোনটা বসাবো সেটা আমরা এখন শিখবো, ঠিক আছে? শুরুতে যদি বলে রাখি, এই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে শব্দগুলো আপনারা দেখতেছেন, দেখতে মনে হচ্ছে খুবই সহজ, কিন্তু প্যাচ এখানে কিন্তু কম নাই। মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিন্তু আর্টিকেলের প্যাচ কিন্তু কম নাই। প্রথম যেটা লিখবো সেটা হচ্ছে 1 নাম্বার, না 1 নাম্বার না, কত নাম্বার? 25 নাম্বার। তাহলে 25 নাম্বারে গেলে আমরা যেটা করবো সেটা হচ্ছে আর্টিকেলস উইথ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, কি লিখতেছি মাথা উপরে হয়ে গেছে। দেখেন সাধারণ অর্থে, ঠিক আছে, জ্ঞান লাভের উদ্দেশ্যে যাওয়া বুঝালে, জ্ঞান লাভের উদ্দেশ্যে যাওয়া বুঝালে, ঠিক আছে? এগুলোর পূর্বে, এদের পূর্বে এ বসে। এখন কিন্তু আর দি নাই, এখন কিন্তু আমি মোটামুটি এ এন দি সবগুলো একসাথে করাবো। তাহলে কি বসে? এ বসে। তাহলে কি বলছি? সাধারণত যদি জ্ঞান লাভের উদ্দেশ্যে যাওয়া বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কি বসবো? এদের পূর্বে আমরা এ বসাবো। তাহলে এই যে জিনিসটা বললাম না, তাহলে এখানে দেখেন তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আমরা কেন যাই? আসলে জ্ঞান লাভ করার জন্য তো যাই, ঠিক আছে? এখন অনেকে আছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হুদাই যায়, মানে হচ্ছে কি ওই যে গার্লস কলেজের সামনে বয়েজরা দাঁড়ায় থাকে, বয়েজ কলেজের সামনে গার্লসরা দাঁড়ায় থাকে না, অর্থাৎ গার্লস কলেজের সামনে যে বয়রা দাঁড়ায় থাকে ওরা কিন্তু জ্ঞান অর্জন করার জন্য যায়, তারা জাস্ট দেখার জন্য যায়, এটা হচ্ছে অন্য বিষয়। কিন্তু যদি সাধারণত যদি কি বোঝাই এই জিনিসগুলোতে, যদি অর্থাৎ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি জ্ঞান অর্জন করার জন্য মানে পড়ালেখা করার জন্য যান, তাহলে তার পূর্বে আমরা এ বসাবো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো এখন? আমরা তাহলে উদাহরণ যদি লিখি, শি ধরেন রিডস ড্যাশ ইউনিভার্সিটি, তাহলে আমরা আর্টিকেল এ এন এ পড়ছিলাম, ইউনিভার্সিটি শব্দের পূর্বে যদি কি থাকে, ইউনিভার্সিটি শব্দের যদি ইউর মতো উচ্চারণ হয় সেখানে আমরা এ বসাবো। তাহলে এখন আমরা ইউনিভার্সিটি না যদি স্কুল থাকতো তাও আমরা এ বসাবো, যদি কলেজ থাকতো তাও আমরা এ বসাবো। তাহলে হচ্ছে শি রিডস ড্যাশ ইউনিভার্সিটি, তাহলে হচ্ছে শি রিডস ইউনিভার্সিটি, সে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমরা বলি না সময় যে সে একটা স্কুলে পড়ে, সে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে একটা কলেজে পড়ে, আমরা এভাবে বলি কিনা? তাহলে ওই যে একটা কলেজ, একটা স্কুল, একটা ইউনিভার্সিটি, সেক্ষেত্রে যদি বলি তাহলে সাধারণত জ্ঞান লাভের উদ্দেশ্যে যদি বুঝাই সেক্ষেত্রে আমরা এগুলোর পূর্বে কি বসাবো? এ বসাবো। তাহলে এটা ছিল হচ্ছে আপনার এটার প্রথম রুলস। এবার আমরা আসি দ্বিতীয় রুলস। জিনিসগুলো কিন্তু প্যাসের একটু, সো মাথা রাখেন। 26 নাম্বার, এখানে 26 নাম্বার না দিলেও চলতো, 1 নাম্বার দিয়ে শুরু করলে হইতো, কারণ এখানে এ এন দিয়ে সবগুলো আসবে হিসাবে। এবার আসেন, কোন ধরনের অনুষ্ঠান বা প্রদর্শনী আয়োজন করা বুঝালে, আয়োজন করা বোঝালে এদের পূর্বে, এদের মানে হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কারণ আমাকে নাহলে বারবার লিখতে হবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এদের পূর্বে দি বসে।
তাহলে আবার দেখেন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অনেক ধরনের কি হয়, অনেক ধরনের অনুষ্ঠান হয়, অনেক ধরনের কিন্তু প্রদর্শনীর আয়োজন করা হয়। তাহলে যদি কোনো ধরনের অনুষ্ঠান বা প্রদর্শনীর যে আয়োজন করা যদি বোঝায়, তারপরে আমরা কি বসাবো? দি বসাবো। তাহলে সেটা হবে কি, যেমন ধরেন এ কনসার্ট, কনসার্ট বানান ঠিক আছে, CONCERT, হ্যাঁ, এ কনসার্ট উইল বি হেল্ড ইন এখানে গ্যাপ দিচ্ছি কা, ইন ড্যাশ ইউনিভার্সিটি। তাহলে এ কনসার্ট উইল বি হেল্ড ইন ড্যাশ ইউনিভার্সিটি, ঠিক আছে। তাহলে এ কনসার্ট উইল বি হেল্ড ইন, তাহলে ইউনিভার্সিটি বলছেন, তাহলে দেখেন তো এই যে কনসার্ট, কনসার্ট একটা অনুষ্ঠানের নাম না? তাহলে যেহেতু অনুষ্ঠানের নাম এবং সেটা কোথায় অনুষ্ঠিত হবে? ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে, সেটা এখানে আমরা বসাবো দি, ঠিক আছে। এখন এখানে স্কুল থাকতে পারে, এখানে কলেজ থাকতে পারে, যাই থাকুক, যদি কোনো অনুষ্ঠান বা যদি কোনো প্রদর্শনী যদি আয়োজন করা বোঝায়, সেক্ষেত্রে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটির পূর্বে কি বসাবো? দি বসাবো। তাহলে আমরা প্রথম যেটা বলছিলাম সেটা হচ্ছে সাধারণভাবে জ্ঞান লাভের উদ্দেশ্যে যদি যাওয়া বোঝায়, তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটির পূর্বে এ বসাবো। আর যদি কি বসে, যদি অনুষ্ঠান বা প্রদর্শনী আয়োজন করবো তার পূর্বে আমরা দি বসাবো। এতটুকু পর্যন্ত কোনো ঝামেলা তৈরি করে না। ঝামেলা তৈরি করবো হচ্ছে পরেরটা। এগুলো তো ছোটখাটো জিনিস আছে, টেনশন নেই। 27, এবার আসেন দূর মার্কার, স্কুল কলেজ ইউনিভার্সিটি, ঠিক আছে, এর পূর্বে স্থানের নাম থাকলে দি বসে না, ঠিক আছে। তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটির পূর্বে যদি স্থানের নাম থাকে তাহলে দি বসবে না। তাহলে আমরা যদি জাস্ট আমরা জিনিসগুলো দেখি, তাহলে হচ্ছে ইউনিভার্সিটি আছে, ধরেন আমরা ইউনিভার্সিটি লিখলাম, তারপর ধরেন আপনার কলেজ লিখলাম, তারপর ধরেন স্কুল লিখলাম। এখন দেখেন তো, আমরা যখন স্কুল কলেজ বা ইউনিভার্সিটি যাই বলি না কেন, আমাদের কিছু কিছু স্কুল কলেজের নাম আছে বা ইউনিভার্সিটির নাম আছে, যেগুলো একটা স্থানের নাম থাকে অল টাইম, মানে অল টাইম নাম। কিছু কিছু স্কুল কলেজ ইউনিভার্সিটির সাথে কি দেখে একটা স্থানের নাম কিন্তু উল্লেখ থাকে। যেমন ধর আমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি বলি না, খুলনা ইউনিভার্সিটি। কলেজ যদি বলি ঢাকা কলেজ, চিটাগাং কলেজ বলি কিনা, তাহলে একটা স্থানের নাম কিন্তু থাকে স্কুলের নামের সাথে। ধরেন আবার স্কুলের নাম যদি বলি, যেমন আমাদের এখানে আছে চিটাগাং গভর্নমেন্ট হাই স্কুল, তারপর আপনাদের ওখানে ধরেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে, যেমন ধরেন রাজশাহী জেলা স্কুল আছে না। তাহলে এই যে জিনিসগুলো, তাহলে হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটির সাথে যদি স্থানের নাম থাকে, এই যে স্থানের নাম যদি থাকে, কোথায় থাকলে? পূর্বে থাকলে। তার মানে এই জায়গায় যদি আপনাদের যদি কি থাকে, কোন একটা যদি প্লেসের নাম যদি থাকে, ঠিক আছে, অর্থাৎ প্লেস প্লাস ইউনিভার্সিটি, স্কুল কলেজ ইউনিভার্সিটি, তাহলে এখানে যদি গ্যাপ থাকে সেখানে কিছুই বসবে না, মানে আর্টিকেল দি বসবে না। বুঝতে পারছেন? তাহলে আমরা যদি বলি ড্যাশ ঢাকা ইউনিভার্সিটি, এভাবে যদি আমরা যদি লিখি ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে, তাহলে এখানে আমরা ক্রস বসাবো। যেহেতু আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি পূর্বে একটা স্থানের নাম চলে আসছে, সেহেতু আমরা এখানে ক্রস বসাইতে হবে। কিন্তু 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 পরে থাকলে দি বসে। তাহলে এই জিনিসগুলো দেখেন প্যাস দোষ কোন দিকে আছে। তাহলে আগে থাকলে, প্লেসের নাম যদি আগে থাকে তাহলে আর্টিকেল বসবে না। যদি পরে থাকে, পরে থাকলে সেখানে কি হবে? একটা অফ থাকবে প্লাস কি হয়? প্লেসের নাম থাকে, ঠিক আছে। তাহলে ইউনিভার্সিটি যদি প্লেসের নাম যদি পরে থাকে, স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলোর পরে যদি প্লেসের নাম থাকে, তারপরে যদি গ্যাপ থাকে, তাহলে অবশ্যই সেখানে দি বসাতে হবে। তাহলে আমরা বলি না দা ইউনিভার্সিটি অফ চিটাগাং, দা ইউনিভার্সিটি অফ ঢাকা, ইউনিভার্সিটি অফ ঢাকা বা দা ইউনিভার্সিটি অফ চিটাগাং, ঠিক আছে, এভাবে আমরা করি না। তাহলে এখন যে স্কুলের নাম থাকে, যেমন ধরেন চিটাগাং কলেজ, ঢাকা কলেজ, তাহলে কলেজ অফ ঢাকা, কলেজ অফ চিটাগাং নর্মালি কিন্তু বলি না, কিন্তু কোনো সময় যদি লিখতে হয় বা আপনার যদি প্রশ্ন যদি চলে আসে, যেরকম যদি কলেজ অফ ঢাকা এভাবে যদি বলে, তাহলে আপনাকে অবশ্যই দি বসাইতে হবে। আর যদি বলে শুধুমাত্র ঢাকা কলেজ, তাহলে সেখানে কোনো আর্টিকেল বসাবেন না, মানে দি অন্তত বসাবেন না। ক্লিয়ার? তাহলে এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে প্যাস হচ্ছে এই জায়গাটাতে, বাকিগুলো তো মুখস্থ করলে হয়ে যায়, টেনশন নেই। কিন্তু এই জায়গাটা একটু মনে রাখতে হবে আপনাদেরকে, যে প্লেসের নাম যদি আগে আসে আর্টিকেল বসবে না, প্লেসের নাম যদি পরে থাকে আর্টিকেল বসায় দিবেন। ক্লিয়ার? চলে গেল ঢাকা স্কুল কলেজ ইউনিভার্সিটির আর্টিকেল জনিত সমস্যাগুলো। এখন আমরা আসবো হচ্ছে আর্টিকেল উইথ ওয়ার, মানে যুদ্ধ বিগ্রহ। আর্টিকেল উইথ ওয়ার,
তাহলে কত বুঝছিলাম? 25, 26, 27, 28 নাম্বার। তাহলে আর্টিকেলস উইথ ওয়ার, তাহলে তো যুদ্ধ সম্পর্কিত যা আসবে, যদি শব্দগুলো আসে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো? ছোট বড় সকল যুদ্ধের আগে। এখন যুদ্ধ মানে হচ্ছে সবসময় যে যুদ্ধ না তা না, বিপ্লব হতে পারে, যে কোনো ধরনের বিপ্লব হতে পারে, ঠিক আছে? যুদ্ধের আগে দিবসে, অর্থাৎ ছোট বড় যে কোনো যুদ্ধের আগে আপনার দিবস হবে। যেমন আপনারা যদি বলি ড্যাশ লিবারেশন ওয়ার, তাহলে লিবারেশন ওয়ার আছে, তাহলে যেহেতু যুদ্ধ ছোট হোক আর বড় হোক, যুদ্ধের নাম বুঝাক বা বিপ্লবের নাম বুঝাক, তার আগে আমরা কি বসাবো? দি বসাবো। ড্যাশ ফ্রেঞ্চ রেভলিউশন, ঠিক আছে? তাহলে এটা বিপ্লবের নাম, তাহলে ফ্রেঞ্চ রেভলিউশন, তাহলে হচ্ছে দা ড্যাশ আরব বসন্ত, যা আছে আমি বাংলা লিখতেছি বসন্ত, ঠিক আছে? তাহলে দা আরব বসন্ত এভাবে হবে। তার যাই হোক, তারপর আমরা এই যে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, দা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তাহলে হচ্ছে কি চতুর্থ শিল্প বিপ্লব, তাও আমরা এখানে দি বসবে। তাহলে ছোট বড় সকল যুদ্ধ মানে হচ্ছে এখানে আপনার যুদ্ধ বিপ্লব যা আসুক সবগুলো পূর্বে কি বসবে? দি বসবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? এখানে কিন্তু কোনো ধরনের কিন্তু ঝামেলা নাই, ঝামেলা হচ্ছে এই পরেরটাতে। পরেরটা দেখেন কি হয়, ছোট বড় সকল যুদ্ধের আগে দি বসবে, এটা আমরা এখন শিখলাম। এখন হচ্ছে 29, ওয়ার্ল্ড ওয়ারের ক্ষেত্রে কিন্তু দুটো জিনিস মাথায় রাখবেন। এক, ঠিক আছে, আগে সংখ্যা থাকলে দি বসে। যেমন ধরেন ড্যাশ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যেহেতু আমাদের ওয়ার্ল্ড ওয়ার দুটা হয়েছে, সো ফার্স্ট সেকেন্ড কিন্তু চলে আসবে। তাহলে কি ড্যাশ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, তাহলে যেহেতু দেখেন এই ওয়ার্ল্ড ওয়ার শব্দের আগে কি বসছে, এই ওয়ার্ল্ড ওয়ার শব্দটার আগে আমরা কি বসাইছি? একটা কিন্তু সংখ্যা বসাইছি, তাহলে ফার্স্ট বসাইছি বা ফার্স্ট সেকেন্ড যাই বলি, তাহলে ওয়ার্ল্ড ওয়ার যেহেতু আছে শব্দটা, তার পূর্বে যদি কোনো সংখ্যা থাকে তারপর আমরা দি বসাবো, ঠিক আছে? এটা আমরা ওয়ার্ল্ড ওয়ারের ক্ষেত্রে গেল। তাহলে ওয়ার্ল্ড ওয়ারের ক্ষেত্রে যদি সংখ্যা যদি আগে চলে আসে, তাহলে আমরা সেখানে দি বসাবো। এটাও দরকার নাই, আমরা তো গতদিন শিখছিলাম অর্ডিনাল নাম্বারের আগে দি বসে, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এগুলো ছিল অর্ডিনাল নাম্বার, তাও আমরা দি বসাই দিতে পারি, সমস্যা নেই, ঠিক আছে? এখন এটা হচ্ছে ওয়ারের করতেছে, ওয়ার অনুযায়ী করতেছে, সেটা আমরা এইভাবে শিখবো। সেটা হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়ারের আগে যদি সংখ্যার উল্লেখ থাকলে তার পূর্বে দি বসবে। তাহলে 2 নাম্বার কি হবে? যেহেতু আগে সংখ্যা, তার মানে পরে আরেকটা সংখ্যা আসবে, পরে সংখ্যা থাকলে দি বসে না, এই যে প্যাস, ঠিক আছে? যদি পরে যদি সংখ্যা থাকে, তাহলে আমরা ওয়ার্ল্ড ওয়ারকে কিন্তু দুভাবে লিখতে পারি, একটা হচ্ছে ড্যাশ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আর একটা হচ্ছে ড্যাশ ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট অথবা সেকেন্ড। আমরা এভাবে লিখি না? আমরা কিন্তু দুভাবেই কিন্তু লিখি ওয়ার্ল্ড ওয়ারটা। তাহলে যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এভাবে লিখি, আবার ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট সেকেন্ড এভাবে লিখি রোমান সংখ্যায়, তখন কিন্তু আর আর্টিকেল বসবে না। বুঝতে পারছেন? তাহলে এই যে জিনিসগুলো প্যাস, এই প্যাসগুলো একটু মাথায় রাখবেন। ক্লিয়ার? তারপরে আসেন, তারই পরে আমাদের এখন ওয়ার শেষ, অর্থাৎ যুদ্ধ বিগ্রহ শেষ, যুদ্ধ বিগ্রহ নিয়ে আর কোনো কাজ করবেন নাই। এখন হচ্ছে আর্টিকেল উইথ কান্ট্রি। মানে প্যাসের কোনো শেষ নাই। দেশের নামের ক্ষেত্রে আবার প্যাস গোজ আছে, কত নাম্বার গেল এটা? 28, 29, 30 নাম্বার। তাহলে 30 নাম্বার যেহেতু আছে, তাহলে এখন আমরা দেশের নাম দিয়ে করবো। দেশের নাম হচ্ছে এক শব্দ বিশিষ্ট দেশের নামের আগে দি বসে না। তাহলে এক শব্দ বিশিষ্ট দেশের নামের আগে দি বসবে না। এক শব্দ বিশিষ্ট মানে কি? যেমন আপনারা যদি বলে বাংলাদেশ, ইন্ডিয়া, ঠিক আছে, জাপান, নেপাল, ভুটান যা আছে, অর্থাৎ এক শব্দ বিশিষ্ট দেশ, ডাবল শব্দ না, মানে একাধিক শব্দ না, এক শব্দ বিশিষ্ট দেশের নামের আগে যদি কোনো যদি গ্যাপ থাকে আর্টিকেল বসাতে হয়, সেটা ক্রস। কেন? এক শব্দ বিশিষ্ট দেশের নামের আগে কোনো আর্টিকেল বসে না। মনে করেন তো গতকাল আমি একটা জিনিস বলছিলাম যে মানে পরে বলবো জিনিসটা, ঠিক আছে, যখন আর্টিকেল উইথ কান্ট্রি করবো তখন বলবো যে জিনিসটা হবে কিনা। গতকাল আমরা বলছিলাম দ্বীপপুঞ্জ বুঝালে দি বসে, ঠিক আছে,
অর্থাৎ দ্বীপপুঞ্জ বুঝলে দিবসে। তখন বলছিলাম যে আমরা কি দ্বীপপুঞ্জ মানে হচ্ছে অনেকগুলো দ্বীপের সমষ্টি। তখন বলছিলাম জাপান এবং ইন্দোনেশিয়া জিনিসগুলো হচ্ছে কি দ্বীপের সমষ্টি, অনেকগুলো দ্বীপ মিলে একটা দেশের নাম হয়েছে। তাহলে দেখেন তো এখন আমরা জাপান যেহেতু অনেকগুলো দেশ মিলে একটা একটা অনেকগুলো দ্বীপ মিলে একটা দেশের নাম হয়েছে, তাহলে তারপর আমরা আর্টিকেল বসাবো কিনা, এখন বসাবো কি বসাবো না সেটা নির্ধারণ করছে কি এই জায়গায়। বলছে কি এক শব্দ বিশিষ্ট দেশের নাম রেখে কোনো আর্টিকেল বসবে না। এখন আপনি যদি বলেন যে জাপান হচ্ছে অনেকগুলো দ্বীপের সমষ্টি, তাহলে সেখানে আমরা দ্বীপ বসাই দিব, পারবেন না, কারণ জাপান হচ্ছে একটা দেশের নাম, ইন্দোনেশিয়া হচ্ছে একটা দেশের নাম। অর্থাৎ যদি দ্বীপপুঞ্জটা যদি দেশের নাম না বুঝে শুধুমাত্র দ্বীপপুঞ্জই বলে, তাহলে আমরা আর্টিকেল দিয়ে বসাবো। কিন্তু সেটা যদি একটা যদি দেশের নাম হয়ে যায় এবং সেটা যদি এক শব্দ বিশিষ্ট হয়, তাহলে তার আগে আমরা কখনো আর্টিকেল বসাবো না। সেম ভাবে জাপান, ইন্দোনেশিয়া এগুলোর আগে আর্টিকেল বসবে না। ক্লিয়ার? গতকাল যেখানে আমরা বলছিলাম পরে বলবো সেটা এখন ক্লিয়ার করলাম। ঠিক আছে? তাহলে প্রথম নিয়মটা হচ্ছে এক শব্দ বিশিষ্ট দেশের নাম রেখে কোনো আর্টিকেল বসবে না। এখন সেম ভাবে আপনারা দেখেন বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, পাকিস্তান, নেপাল, ভুটান, তারপর হচ্ছে মালদ্বীপ, ঠিক আছে, মায়ানমার, যাই বলেন আপনারা এক শব্দ বিশিষ্ট দেশের নামগুলো। আবার দেখেন দুনিয়াতে সবগুলো যে এক শব্দ বিশিষ্ট দেশের নাম আছে তা কিন্তু না। ঠিক আছে? কিন্তু দুই বা ততোধিক তো শব্দ বিশিষ্ট হতে পারে। এখন হচ্ছে 31 দুই বা ততোধিক, কারণ এক শব্দ বিশিষ্ট যে দেশের নাম হবে তা কিন্তু না। তাহলে দুই বা ততোধিক শব্দ বিশিষ্ট দেশের নাম যদি হয় তার পূর্বে কিন্তু আবার কি বসবে? দি বসবে। তাহলে এক শব্দ বিশিষ্ট দেশের নামের আগে আর্টিকেল দি বসবে না, কিন্তু দুই বা ততোধিক শব্দ বিশিষ্ট দেশের নামের আগে দি বসবে। যেমন ধর আমরা কি লিখি, আমরা লিখি না ভাবে ড্যাশ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ঠিক আছে, ড্যাশ উত্তর কাট্টলি মানে হচ্ছে ইউনাইটেড কিংডম, ড্যাশ ইউনাইটেড আরব এমিরেটস মানে আরব আমিরাত। ঠিক আছে? তাহলে এই যে আমরা জিনিসগুলো লিখি না, তাহলে এখানে দেখেন এটাও এগুলো সবগুলো কিন্তু একটা দেশের নাম। ইউনাইটেড ইউনাইটেড আরব এমিরেটস মানে হচ্ছে ইউএই, যেটাকে বলি আমরা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত বলি। তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম মানে হচ্ছে ইউকে, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা তো আমরা জানি ইউএসএ। তার মানে এগুলো এক একটা দেশের নাম। কিন্তু দেখেন একাধিক শব্দ বলছে মানে হচ্ছে কি দুই বা ততোধিক শব্দ বিশিষ্ট হলে তার পূর্বে দিবসে দিবস চোখ বন্ধ করে। বুঝতে পারছেন? আবার তাহলে দুই বা ততোধিক শব্দ বিশিষ্ট দেশের নামের আগে দি বসে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? এক শব্দ বিশিষ্ট দেশের নামের আগে আর্টিকেল বসবে না অর্থাৎ দি বসবে না, আর দুই বা ততোধিক শব্দ বিশিষ্ট দেশের নামের আগে দি বসবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? মানে এই দুটো বুঝছেন কিনা বলেন? হ্যাঁ বুঝছেন। এবার আসেন প্যাচটা লাগাই। 32 মানে এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারবেন, আমিও জানি যে এক শব্দ বিশিষ্ট দুই শব্দ বিশিষ্ট বুঝতে পারবেন, কিন্তু প্রবলেম হচ্ছে এই জায়গাতে 32 নম্বরে দুই বা ততোধিক, এখানে আগেরটাতে একটা শব্দ লাগাবেন আপনারা, দুই বা ততোধিক শব্দ বিশিষ্ট দেশের নাম হওয়া সত্ত্বেও, এবার প্যাচটা এই জায়গায় লাগছে। এবার প্যাচ কাকে বলে? সত্ত্বেও। এবং প্রশ্নকর্তা কিন্তু এই ফাঁদগুলা কিন্তু তৈরি করে আপনাদের জন্য। তাহলে দুই বা ততোধিক শব্দ বিশিষ্ট দেশের নাম হওয়া সত্ত্বেও দেশের নামের আগে অ্যাডজেক্টিভ বা দিকের নাম, অ্যাডজেক্টিভ বা দিকের নাম থাকলে, কারণ আপনারা এতক্ষণ পর্যন্ত খুশি গেছেন যে এক শব্দ বিশিষ্ট হলে দি বসবে না, আর দুই শব্দ বিশিষ্ট হলে দুই বা ততোধিক হলে আমরা দি বসাই দিব চোখ বন্ধ করে, টেনশন নাই। এখন বলছে কি 3 নাম্বার হচ্ছে প্যাচ বলা হয়েছে এখানে যে দুই বা ততোধিক শব্দ বিশিষ্ট দেশের নাম হওয়া সত্ত্বেও দেশের নামের আগে অ্যাডজেক্টিভ বা দিকের নাম থাকলে দি বসে না। এবার দেখেন প্যাচটা কোন দিকে লাগছে, ড্যাশ ইউনাইটেড স্টেটস অফ ইউনাইটেড কিংডম, ইউকে এর আগে আমরা দি বসাইছি, কিন্তু যখন সেটাকে আমরা বলবো গ্রেট ব্রিটেন, ঠিক আছে, তখন কিন্তু আমরা কিন্তু আর আর্টিকেল বসাইতে পারবো না, কারণ এই গ্রেট শব্দটা হচ্ছে নিজেই একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ওই যে দেশের নাম দুই শব্দ দেশের নামের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে বসাইলাম, আমরা বসাইতে পারতেছি না। আবার দেখেন তো আমরা যদি বলি ওয়েস্ট ইন্ডিজ ড্যাশ সাউথ আফ্রিকা, একাধিক শব্দ বিশিষ্ট কিন্তু, অর্থাৎ দুই বা ততোধিক শব্দ বিশিষ্ট হচ্ছে, কিন্তু এগুলোর পূর্বে কিন্তু আমরা আর্টিকেল বসাইতে পারবো না। কেন? তাহলে দেখেন তো এই যে
ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকার মধ্যে দিকের নাম আছে কিনা? তাহলে ওয়েস্ট সাউথ এগুলো তো হচ্ছে দিকের নাম। তারপর আপনার যদি বলি নর্থ কোরিয়া, ঠিক আছে, তাও নর্থ আছে, অর্থাৎ সাউথ কোরিয়া নর্থ কোরিয়া দিকের নাম বুঝালে তার পূর্বে আমরা কি আর্টিকেল বসাবো না। আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি দেশ নিউজিল্যান্ড, তাহলে এই যে নিউ আছে, যেহেতু নিউ আছে তাহলে ক্রস, বুঝতে পারছেন? তাহলে এই জিনিসগুলো একটা মাথায় রাখবেন, তিনটা জিনিস আছে এখানে কান্ট্রির ক্ষেত্রে, তিনটা জিনিস না চারটা রুলস আছে টোটাল। তাহলে হচ্ছে কি দুই বা ততোধিক শব্দ বিশিষ্ট দেশের নাম হওয়া সত্ত্বেও আমরা আর্টিকেল বসাতে পারবো না। কেন? কারণ কারেন্ট চলে যাবে। শর্ট করতেছে। আচ্ছা দেখেন আমরা আপাতত আমরা জিনিসগুলো শেষ করে দিই, খুব একটা বেশি নাই। তাহলে বুঝে গেছে। আবার দেশের নামগুলো আপনার দেশের নাম দিয়ে আমরা যেটা করলাম সেটা হচ্ছে শেষ, দেশের নামটা আরেকটা শেষ করে দিই, 33 নাম্বার। এটা হচ্ছে দেশের নাম সংক্ষিপ্ত হলে, সংক্ষিপ্ত আকারে হলে তার পূর্বে দি বসে। এটা কি বলছি? দেশের নাম যদি সংক্ষিপ্ত আকারে হয় তার পূর্বে আমরা কি বসাবো? দি বসাবো। যেমন ধরেন ড্যাশ ইউএসএ, ড্যাশ ইউকে, ড্যাশ ইউএই, ড্যাশ ইআরপি, ঠিক আছে? তাহলে এগুলো যেহেতু সংক্ষিপ্ত নাম দেশের, ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউকে উত্তর কাটালি মানে হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউএই তার হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, পিআরবি এটা আমি বলবো না, এটা আপনারা বলবেন পিআরবি কোন দেশের সংক্ষিপ্ত নাম। তাহলে এখানে বসাবো কি? বি। ক্লিয়ার? তাহলে দেশের নাম যদি সংক্ষিপ্ত হয় তারপর আমরা কি বসাবো? বি বসাবো। পিআরবি কোন দেশের সংক্ষিপ্ত নাম আপনারা এটা বলবেন। চলে গেল। তাহলে আমাদের দেশের কান্ট্রি নিয়ে মোটামুটি চারটা রুলস আছে, সেগুলো আমরা পেলাম। তাহলে প্রথমটা হচ্ছে কি যদি এক শব্দ বিশিষ্ট দেশের নাম হয় তার আগে আমরা আর্টিকেল বসাবো না। দুই বা ততোধিক শব্দ বিশিষ্ট হলে তার পূর্বে আমরা আর্টিকেল বসাবো। তারপর আরেকটা বলছি 3 নম্বরে বলছি, সেটা হচ্ছে কি আপনার যে দুই বা ততোধিক শব্দ বিশিষ্ট হওয়া সত্ত্বেও যদি দেশের নামের আগে যদি কি হয় অ্যাডজেক্টিভ বা আপনার কি বসে দিকের নাম বলে, তাহলে আর্টিকেল বসবে না। আবার বলছি দেশের নাম যদি সংক্ষিপ্ত হয় তার পূর্বে আমরা কি বসাবো? আর্টিকেল দি বসাবো। ঠিক আছে? এতটুকু পর্যন্ত মোটামুটি আর্টিকেল দি এর ব্যবহার কিন্তু এতটুকু পর্যন্ত শেষ। বুঝতে পারছেন? কেউ কি বলতে পারছেন পিআরবি আসলে কোন দেশের নাম? দেখি কেউ বলছেন কিনা, টুইট করতেছে না। কিছুই জ্বালায় না, আমার মোবাইলের ফ্ল্যাশ লাইট চলতেছে, ঠিক আছে? না, আমার মোবাইলের ফ্ল্যাশ লাইট কোনো কিছু জ্বালায় না। তাহলে এখন পিআরবি, পিআরবিটা যদি বলি আর কেউ বলতে পারবেন না, আমি জানি না। পিআরবি হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটা বাংলাদেশের সরকারি নাম পিআরবি, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ঠিক আছে? তারপর কি বলবো? কি বলবি? তাহলে হচ্ছে মোটামুটি আর্টিকেলস অফ আর্টিকেল উইথ কান্ট্রি। তাহলে আমরা দেখি এবার আমাদের ওমিশন অফ দি, আমাদের দি পর্যন্ত আর কোনো ঝামেলা নেই। এখন আপনারা বলেন যে এতক্ষণ যেগুলো পড়াইলাম, এতক্ষণ আমরা যে আর্টিকেল দির ব্যবহার গুলো পড়লাম আজকে, এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা জাস্ট এই জিনিসটা আমাকে একটু করে জানান। সমস্যা থাকার কথা না, তারপরে থাকতে পারে অনেকের। দেখেন ক্লিয়ার এবার? তাহলে আমরা কি বলছি? আমরা প্রথমত যেটা বলছি সেটা হচ্ছে একটি মাত্র দ্বীপ পর্বত, তারপর হচ্ছে একটি মাত্র দ্বীপ পর্বত, আর কি বলছিলাম ওই যে অন্তরীপ, ঠিক আছে? এগুলো থাকলে আমরা আর্টিকেল বসাবো না। তারপর 2 নম্বরে বলছিলাম সেটা হচ্ছে মহাদেশের নাম বোঝালে আর্টিকেল বসবে না, ঠিক আছে? 3 নম্বরে বলছি ভাষার নামের আগে যদি দিবস, ভাষার নাম থাকলে তার আগে দি বসাবো না, কিন্তু ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকলে আর্টিকেল দি বসাবো। বুঝতে পারছেন? তাহলে এবার আমরা আসি 4 নম্বরে। 4 নম্বর, দিন বা মাসের নাম। দিন বা মাসের নাম
নামের আগে দি বসে না। এবার আসেন প্যাঁচ গুলা কোন দিকে আসছে। কি বলছি, দিন এবং মাসের নামের আগে দি বসবে না। যেমন ধরেন আমরা দিন বলতে আমরা যদি ধরি স্যাটারডে, সানডে, টিউসডে যা বলি তার আগে ক্রস। আবার যদি মাসের নাম বলি তাহলে হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, এগুলো যদি থাকে তাহলে তাও ক্রস। ঠিক আছে, এখন প্যাচটা কোন জায়গায় আসলে আমরা গতকাল যখন পড়ছিলাম তখন আমরা একটা রুলস পড়ছিলাম এরকম যে মাসের নামের আগে যদি তারিখের উল্লেখ থাকে তাহলে আর্টিকেল দি বসাতে হয়। তার মানে দেখেন প্যাচটা কোন দিকে, শুধুমাত্র মাসের নাম বললে আর্টিকেল বসবে না, কিন্তু যদি এভাবে থাকে 18th নভেম্বর, মাসের নাম আছে কিন্তু তার আগে কি বসছে, তার আগে একটা তারিখ উল্লেখ করছে, তাহলে সাধারণত কি বসবে, দি বসবে। বুঝতে পারছেন? তাহলে এই প্যাচগুলো একটু খেয়াল রাখবেন। মাসের নাম বললে আর্টিকেল বসবে না অর্থাৎ দি বসবে না, কিন্তু মাসের নামের আগে যদি তারিখের যদি উল্লেখ থাকে তাহলে দি বসাইতে হবে। এটা আমরা গতদিন এই রুলসটা পড়ছিলাম। ঠিক আছে, তারপর আসেন 5 নাম্বার। 5 একটু আবার লিখে দিই, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, তারপর হচ্ছে আপনার বেড, তারপর হচ্ছে আপনার তারপর হচ্ছে প্রিজন, তারপর হচ্ছে মস্ক। ঠিক আছে, ঠিক আছে, ইত্যাদির আগে সি টেম্পল লিখে দিই, ইত্যাদির তে সাধারণ উদ্দেশ্যে যাওয়া বুঝালে দি বসে না। তাহলে কি বলছে দেখেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, বেড, তারপর হচ্ছে কি আপনার প্রিজন, মস্ক, সি টেম্পল ইত্যাদির ক্ষেত্রে যদি কি বোঝায়, ইত্যাদির ক্ষেত্রে যদি আপনার যদি কি বোঝায় সাধারণ উদ্দেশ্যে যদি যাওয়া যায়, মানে হচ্ছে এই স্থানগুলোতে যদি সাধারণ উদ্দেশ্যে যদি যান তাহলে আর্টিকেল দি বসবে না। আমরা তো দেখছি, আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ছিলাম, জ্ঞান লাভের উদ্দেশ্যে যাবো যেটা এ বসবে, দি বসবে না, কিন্তু ওখানে কিন্তু দি বসায় নাই। ঠিক আছে, দি বসবে না। এখন কেন দেখেন তো, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আমরা কি যাই, আমরা পড়ালেখা করতে যাই, তাহলে আমরা দি বসাবো না, সেখানে এ বসাবো নর্মালি। হসপিটালে কিসের জন্য যাই, হসপিটালে দুভাবে যেতে পারি, একটা হচ্ছে হসপিটালে কাউকে দেখতে যেতে পারি, আর একটা হচ্ছে হসপিটালে আমরা রোগী হিসেবে যেতে পারি। তাহলে সাধারণ উদ্দেশ্য মানে হচ্ছে যে কাজের জন্য জিনিসগুলো তৈরি করা হচ্ছে সেই যে কাজের জন্য যাই, মানে হসপিটাল আমরা রোগী হিসেবে যাই, তাহলে রোগী হিসেবে গেলে আর্টিকেল দিবস হবে না। যদি ভিজিট করি তাহলে সেটা দিবস হতে পারে, সেটা অন্য বিষয়। বেড মানে হচ্ছে বিছানায়, বিছানায় আমরা কি করতে ঘুমাতে যাই, যদি বেডটাকে যদি ঘুমানোর উদ্দেশ্যে যদি যাই তাহলে এখানে আর্টিকেল বসবে না। তাহলে প্যাচগুলো দেখেন কোন দিকে আছে। প্রিজন হচ্ছে জেলখানা, জেলখানা যদি কয়েদি হিসেবে যান তাহলে আর্টিকেল বসাতে পারবেন, দি বসাতে পারবেন না অন্তত। মস্ক, মসজিদে নামাজ পড়তে গেলে আর্টিকেল দি বসাতে পারবো না। সি সমুদ্র, যদি নর্মালি সমুদ্র শব্দটা থাকে তাহলে দি বসাতে পারবো না। টেম্পল শব্দটা, টেম্পলে যদি আপনি যদি কি করেন প্রার্থনা করার জন্য যান নর্মালি, তাহলে সেখানে আমরা দি বসাবো না, কিন্তু অন্য ক্ষেত্রে আমরা দি বসাতে পারি, সমস্যা নেই। কিন্তু যে উদ্দেশ্যে শব্দগুলো আসলে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্যে যদি আমরা দিতে যাই তাহলে আমরা আর্টিকেল দি বসাবো না। এটা একটু ঝামেলা, এটা মনে না রাখলেও চলবে আপাতত। ঠিক আছে, কিন্তু তারপরে লিখে দিছি যাতে আপনারা মনে রাখতে পারেন। কত নাম্বার গেল, 5 নাম্বার। 6 নাম্বার আসে আবার, সেটা হচ্ছে রোডের নাম তো বললাম। 6 নাম্বার দেখেন, 6। আচ্ছা, রোডের নামের আগে আপনার যদি রোডের নামের ক্ষেত্রে তো আমরা বলছি যে রোডের নামের আগে আর্টিকেল দি বসবে না, কিন্তু যদি রোড কথাটা উল্লেখ থাকে আমরা আর্টিকেল দি বসবো। কিন্তু কিছু শব্দ আছে যেগুলা থাকলে থাকুক বা না থাকুক, অর্থাৎ নাম থাকুক আর না থাকুক, সেটা অল টাইম দি বসবে না। সেটা হচ্ছে স্ট্রিট, অ্যাভিনিউ, পার্ক। তাহলে স্ট্রিট, অ্যাভিনিউ, পার্ক, তারপর হচ্ছে স্কোয়ার, SQUARE, তারপর হচ্ছে প্যালেস। তাহলে এই শব্দগুলো, যে এই জিনিসগুলো যদি শব্দ থাকুক বা সেই শব্দের নাম বোঝাক, এগুলার আগে কখনোই আর্টিকেল বসবে না, এদের আগে দি বসে না, দি বসে না। এই শব্দ এখন আপনাকে কি করতে চান, এগুলো আসলে গ্রামার না, এগুলো হচ্ছে গ্রামারের থেকে সবচেয়ে বেশি লাগবে হচ্ছে এই শব্দগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এখানে বোঝানোর থেকে মুখস্থ বিদ্যা বেশি, কারণ স্ট্রিটের নাম, এভিনিউর নাম, তারপর হচ্ছে পার্কের নাম, পার্ক বুঝালে, তারপর হচ্ছে স্কোয়ার, তারপর হচ্ছে প্যালেস, এই জিনিসগুলোর আগে আমরা আর্টিকেল বসাবো না। ঠিক আছে, যেমন আমরা বলি না যে, যেমন আমরা যদি বলি, উদাহরণ যদি বলি, হি লিভস, ধরেন ইন ঢাকা না, হি লিভস at
ড্যাশ ধরেন বঙ্গবন্ধু এভিনিউ, বঙ্গবন্ধু এভিনিউ, ঠিক আছে? তাহলে হি লিভস এট বঙ্গবন্ধু এভিনিউ। আমি যদি যদি বলি তাহলে এই যে বঙ্গবন্ধু এভিনিউ শব্দটা আছে না, তাহলে এটা অবশ্যই একটা এভিনিউর নাম। তাহলে এভিনিউর নাম যেহেতু বলছে, তাহলে আমরা কি করবো, এখানে ক্রস বসবো, এখানে কোনো আর্টিকেল বসবো না। এখন কেন দেখেন, এটা রোডের মতো না, কিন্তু আপনি যদি এটা বাদ দিয়ে দেন তাহলে তার ক্রস বসবে, এখানে এভিনিউ বসলে দি বসবে, তা কিন্তু না। নর্মালি যদি বলি হি লিভস এট বঙ্গবন্ধু, সেটা তো জীবনে কখনো সেন্টেন্স হয়। সেন্টেন্সে বঙ্গবন্ধু আসলে কি বোঝাচ্ছে, তাহলে সে বঙ্গবন্ধুতে বসবাস করে না। তাহলে অবশ্যই এখানে এভিনিউ বললে আপনাকে শব্দটা বসাইতে হবে, কারণ নামগুলো তো আমরা যখন দিই তখন কিন্তু আমরা এভাবেই দিই। বঙ্গবন্ধু রোড বলি না, আমরা সাধারণত বলি বঙ্গবন্ধু এভিনিউ বলে। আমাদের এখানে একটা আছে শেখ মুজিব রোড, ঠিক আছে? এটা হচ্ছে আপনার এখানে যারা চিটাগাং আছেন তারা জানবেন, হচ্ছে আগ্রাবাদ দেওয়ানহাটের পরে ওখানে আসছে বঙ্গবন্ধু, অর্থাৎ শেখ মুজিব রোড আছে একটা, সেটা হচ্ছে রোড বিষয়। আর হচ্ছে এভিনিউ। এখন আপনাদের যদি বলি, আমরা সাধারণত যেটা আমরা সব জায়গায় বলি রাস্তা, অর্থাৎ রোড, স্ট্রিট এবং হচ্ছে এভিনিউ, কোনোটাই আমরা কিন্তু ডিফারেন্স করি না। আমরা সেটা করি কি, সবগুলোকে বলে আমরা রাস্তা। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, কোনটাকে রোড বলে, কোনটাকে স্ট্রিট বলে, কোনটাকে এভিনিউ বলে, সেটা কিন্তু বিদেশিরা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েটলি তারা কিন্তু ইউজ করে। কিন্তু আমরা যেটা করি, আমরা ছোট বাসার সামনে যেটা আছে সেটাও রাস্তা, বড় জায়গায় গেলে সেটাও রাস্তা, আর মেন মহাসড়কে গেলে সেটাও রাস্তা, সবই রাস্তা আমাদের ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে সবই রোড, এভিনিউ আমাদের এখানে কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে? তাহলে মোটামুটি 6টা গেল, আর দরকার নেই, মোটামুটি আর একটা করাই দিই। আরগুলো ক্লিপসটা হলে দেখবো আমরা এখন একটু পরে। সেটা হচ্ছে কি বলে, সরকারি ছুটি, সরকারি ছুটি বা ফেস্টিভ্যাল, ঠিক আছে? এর পূর্বে দিবসে না, মানে যারা গ্রামার লিখছে বা যারা গ্রামার তৈরি করছে তারা হুদাই মানে এগুলা করছে। তাহলে সরকারি ছুটি এবং হচ্ছে ফেস্টিভ্যালের আগে কি বসবে, দিবস বসবে না। যেমন আমরা যদি বলি সরকারি ছুটি, যেমন ড্যাশ কি বলা যায়, ক্রিসমাস ডে, ক্রিসমাস ডে বা ক্রিসমাস বানানো বলে গেছি, জান, ক্রিসমাস ডে। যেমন আমরা যদি বলি ড্যাশ ঈদ ডে, তাহলে এখানে কি বসবে, এগুলো ক্রস, কারণ এগুলো সরকারি ছুটি বা ফেস্টিভ্যালের নাম বোঝালে সেখানে আমরা আর্টিকেল বসাবো না। কিন্তু আমরা অনেক সময় বলে ফেলি ড্যাশ, আমরা অনেক সময় কিন্তু বলে ফেলি ড্যাশ, অর্থাৎ দা দুর্গা পূজা, এভাবে কিন্তু আমরা বলে ফেলি, কিন্তু এভাবে কিন্তু বলা যাবে না, কারণ এগুলো কমন মিস্টেক। তার মানে এগুলো কি, এটা কিন্তু একটা ফেস্টিভ্যালের নাম, যেহেতু এটা ফেস্টিভ্যালের নাম দা ঈদ ডে আমরা বলে ফেলি অনেক সময়, কিন্তু এটা যেহেতু ফেস্টিভ্যালের নাম সেগুলোর আগে ক্রস বসাইতে হবে। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা? আর নাই কিন্তু, আর তো খুব একটা নাই, আর বলার দরকারও নেই, কারণ বেশি পেছালে আবার বেশি পেছে যাবে আপনাদের। ঠিক আছে? যেগুলো দরকার শুধু সেগুলোই লিখেলাম, বাকিগুলো দরকার নেই। এতটুকু বুঝছেন কিনা? আচ্ছা, এবার আমরা ক্লিপস টু ফেলে যাই। ঠিক আছে? আমরা আবার ক্লিপস টু ফেলে জিনিসগুলো একটু দেখে আসি। ক্লিপস টু ফেল কই, এই যে পাইছি। দেখেন, আমরা গতকাল আমরা এগুলো পড়ি নাই, আর্টিকেল ডি এর ক্ষেত্রে পড়ি না। আমরা যেগুলো পড়ছি সেগুলো দেখবেন, আমরা যেগুলো আলাদা আলাদা পড়ছি সেই জিনিসগুলোই দেখবেন যে এখানে লেখা আছে। খেয়াল করেন, প্রথমত আমরা যদি দেখি, আমরা যেগুলো নন কাউন্ট কাউন্ট পড়ছিলাম, এখন দির ব্যবহারে যাই। এই যে আমরা যদি শুরু থেকে যদি একটু যদি পড়ি জিনিসটা, খেয়াল করেন, আমরা গতকাল পড়ছিলাম। এই যে দেখেন, নর্মালি ইউজ সাচ এস ডিনার, স্কুল, এই যে নর্মালি ওয়ার্ডস সাচ এস ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্কুল, চার্চ, তারপর হচ্ছে আপনার হোম, কলেজ এন্ড ওয়ার্ক ডু নট ইউজ এনি আর্টিকেল আনলেস টু রেস্ট্রিক্ট দ্য মিনিং। তার মানে এই শব্দগুলোর আগে সাধারণত আমরা কি বসাই না, কোনো আর্টিকেল বসাই না, যেটা আমরা একটু আগে পড়ছি। ঠিক আছে? এবার দেখেন, এই বক্সটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই বক্সের মধ্যে মোটামুটি আর্টিকেল দির অনেকগুলো ব্যবহার দেখা আছে। Use the following generalization as a guide for the use of the article the। তাহলে এখানে নিচে যেটা আছে সেই বক্স, এই বক্সের মধ্যে কিন্তু দির ব্যবহারটা দেখা আছে। দেখেন, এই পার্ট অর্থাৎ এই অংশের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ইউজ দা উইথ, মানে হচ্ছে এই পার্টে অর্থাৎ এই কলামের মধ্যে যেগুলো দেখবেন সেগুলোতে দি ব্যবহার হবে, আর এই কলামের মধ্যে দি ব্যবহার হবে না, সেই জিনিসগুলো দেওয়া আছে। দেখেন, আমরা বলছিলাম সাগর, মহাসাগর, নদী, নালা, খাল, বিল, তারপর হচ্ছে উপসাগর,
সবগুলোর আগে কি বসে? দি বসে। তাহলে ওশানস, রিভার, সিস, গালফস এগুলোর আগে দি বসে। আবার হ্রদের ক্ষেত্রে বলছিলাম প্লুরাল লেকের ক্ষেত্রে আবার দি বসে, সিঙ্গুলার লেকের ক্ষেত্রে দি বসে না, বলছিলাম। ঠিক আছে, তাহলে এই যে দেখেন দ্য গ্রেট লেকস আছে, তার হচ্ছে লেক জেনেভা, লেক এরি অর্থাৎ লেক বৈকাল, যা বলি সিঙ্গুলার লেক। তাহলে আপনারা যদি দেখেন, আমরা বলছিলাম যে প্লুরাল লেক যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে লেক শব্দটা প্লুরাল থাকবে এবং সেটা নামের পরে যাবে বলছিলাম। আর লেক যদি সিঙ্গুলার হয় তাহলে বলছিলাম সেটা নামের আগে আসবে এবং সেটা কিন্তু এস ছাড়া বসবে। গতকাল আমরা এগুলো জিনিসগুলো বুঝছিলাম। তারপর বলছিলাম হচ্ছে মাউন্টেন্স, পর্বতমালা, পর্বতমালা বুঝালে আর্টিকেল দি বসবে, যেমন দ্য রকি মাউন্টেন্স, দ্য আন্দেস। ঠিক আছে, আন্দেস পর্বতমালা। ঠিক আছে, তাহলে হচ্ছে দ্য রকি মাউন্টেন্স, দ্য আন্দেস এগুলোর আগে হচ্ছে পর্বতমালা বুঝে সেখানে দি বসবে। কিন্তু একটা মাত্র পাহাড় যদি বুঝায় তার আগে আমরা আর্টিকেল বসাবো না। তাহলে যেমন মাউন্ট বিসুবিয়াস, মাউন্ট মিককিনলি, ঠিক আছে, এই জিনিসগুলোর আগে আমরা আর্টিকেল বসাবো না। আবার বলছিলাম যে আজকে পড়াইছি সেটা হচ্ছে যে জিনিসগুলো অর্থাৎ পৃথিবীতে একটা মাত্র আছে, ডাবল নাই, সেগুলোর আগে আমরা কি বসাবো? সেগুলোর আগে আমরা দি বসাবো। তাহলে সেক্ষেত্রে আমরা আর্থ, দ্য মুন এগুলোর আগে আমরা আর্টিকেল দি বসাবো। আবার পরে বলছিলাম যদি সেটা যদি প্ল্যানেট বোঝাই বা কনস্টেলেশন মানে হচ্ছে গ্রহপুঞ্জ বোঝাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আর্টিকেল দি বসাবো না। তাহলে দেখেন ভেনাস, মার্স, আর্থ এগুলো কিন্তু আপনার কিন্তু তখন গ্রহ বুঝাইছে। ঠিক আছে, তারপর দেখেন এই বক্সের মধ্যে আমরা যদি পরের পৃষ্ঠায় যদি যান আপনারা, তাহলে দেখবেন সেখানে ইউজ দা উইথ আছে। তাহলে দেখেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হোয়েন দা ফ্রেজ বিগিন উইথ স্কুল এটসেট্রা। অনেকে এইভাবে বুঝতে পারবে না, তাহলে সেটা আমি কিভাবে বুঝাইছি? স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা যদি তিনটা রুলস পড়ছিলাম, এখানে তিনটা রুলস না, এখানে একটাই আছে। সেটা হচ্ছে দেখেন ইউনিভার্সিটি আমরা বলছিলাম ইউনিভার্সিটির নামের পরে যদি স্থানের নাম থাকে তাহলে আর্টিকেল দি বসাবো, বলছিলাম। তাহলে হচ্ছে দা ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, তাহলে ফ্লোরিডা হচ্ছে স্থানের নাম পরে আছে। দা কলেজ অফ আর্টস এন্ড সায়েন্স, ঠিক আছে, এগুলো স্থানের নাম পরে আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি এখানে আমরা আর্টিকেল দি বসাচ্ছি। আবার বলছি কি এখানে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিজ হোয়েন দা ফ্রেজেস বিগিন উইথ দা প্রপার নাউন, এখানে আমাদের দরকার নেই প্রপার নাউন, আমাদের দরকার হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির আগে কোন একটা স্থানের নাম আছে তা আমরা দি বসে দেবো। তাহলে সান্টাফ্লে কমিউনিটি, হচ্ছে কোপার্স আর্ট স্কুল, ঠিক আছে, হচ্ছে কি স্টেটসন ইউনিভার্সিটি যা আছে, অর্থাৎ স্কুল কলেজের নাম পরে আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি শব্দটা পরে আছে, তার আগে একটা প্লেসের নাম আছে, আমরা আর্টিকেল কি বসাবো না, যেগুলো আমরা শিখে আসছি। তারপর গত যে আমরা পড়ছিলাম হচ্ছে অর্ডিনাল নাম্বারের আগে দি বসে, তাহলে অর্ডিনাল নাম্বারের আগে আমরা দি বসাবো, কার্ডিনাল নাম্বারের আগে দি বসাবো না, বুঝে গেছেন? কারণ এই বক্সটা কিন্তু কি, এই বক্সটা হচ্ছে আর্টিকেল দি বসবে না সেটা, আর এটা হচ্ছে আর্টিকেল দি বসবে সেটা। তাহলে অর্ডিনাল নাম্বারের আগে দি বসবে, কার্ডিনাল নাম্বারের আগে দি বসবে না। ঠিক আছে, আমরা ওয়ার্ল্ড ওয়ারটাকে আমরা আলাদাভাবে শিখছিলাম, মনে আছে? ওয়ার্ল্ড ওয়ারটাকে আমরা আলাদাভাবে শিখছি, কিন্তু আমরা কালকে দেখছিলাম যে থার্ড চ্যাপ্টার, দা ফার্স্ট চ্যাপ্টার এভাবে পড়ছিলাম, তারপর চ্যাপ্টার 1 পড়ছিলাম আমরা, এখানে চ্যাপ্টার 3 দিছে। ওয়ার্ল্ড ওয়ারটা আমরা আলাদাভাবে পড়ছি, যে ওয়ার্ল্ড ওয়ারের আগে যদি কি থাকে, ওয়ার্ল্ড ওয়ারের আগে যদি সংখ্যা থাকে তাহলে আর্টিকেল দি বসবে, আর ওয়ার্ল্ড ওয়ারের পরে যদি সংখ্যা থাকে তাহলে আর্টিকেল বসবে না, যেটা আমরা আজকে পড়লাম। তারপর বলছিলাম যে আর্টিকেলস উইথ ওয়ারের ক্ষেত্রে আমরা সাধারণত কয়টা পড়ছিলাম? আমরা সাধারণত এখানে দুটো জিনিস পড়ছিলাম, একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার নিয়ে, আর একটা হচ্ছে ছোট বড় সকল যুদ্ধের আগে দিবসে। তাহলে দেখেন ওয়ার্স এক্সেপ্ট ওয়ার্ল্ড ওয়ার্স লেখা আছে, এই ওয়ার্ল্ড ওয়ারের দুটো রুলস পড়ছি, সেই দুটো হচ্ছে ছোট বড় সকল যুদ্ধের আগে দিবসে। হচ্ছে দ্য ক্রিমিয়ান ওয়ার, দ্য কোরিয়ান ওয়ার, দ্য লিবারেশন ওয়ার, যা হোক ছোট বড় সকল যুদ্ধের আগে দিবস, সেটা আমরা শিখছি। এবার আসে আমরা দেশ দিয়ে কিন্তু আমরা 4টা রুলস পড়ছি। প্রথম রুল আমি আবার বলছি, প্রথম রুলস পড়ছিলাম এক শব্দ বিশিষ্ট দেশের নামের আগে আর্টিকেল বসে না। 2 নাম্বার পড়ছিলাম 2 বা ততোধিক শব্দ বিশিষ্ট দেশের নামের আগে আর্টিকেল বসে। 3 নাম্বার পড়ছিলাম হচ্ছে কি 2 শব্দ বিশিষ্ট দেশের নাম হওয়া সত্ত্বেও দেশের নাম যদি কি থাকে, দেশের নাম যদি অ্যাডজেক্টিভ এবং যদি দিকের নাম দিয়ে যদি শুরু হয় আর্টিকেল দি বসবে না। 4 নম্বরে পড়ছিলাম যদি সংক্ষিপ্ত নাম বোঝায় তার আগে আমরা আর্টিকেল দি বসাবো। ঠিক আছে, তাহলে এবার দেখেন এখানে সার্টেন কান্ট্রিজ অর গ্রুপস অফ কান্ট্রিজ উইথ মোর দেন 1 ওয়ার্ড, অর্থাৎ 2 বা ততোধিক দেশের নামের আগে আর্টিকেল দি বসবে, সেটা আমরা শিখছি। এক্সেপ্ট গ্রেট ব্রিটেন লেখা আছে, দেখেন কেন গ্রেট ব্রিটেন অ্যাকসেপ্ট কেন? কারণ গ্রেট ব্রিটেন হচ্ছে কি দিয়ে শুরু? অ্যাডজেক্টিভ দিয়ে শুরু। এর পাশে দেখেন, ডান পাশে দেখেন আপনারা কান্ট্রিজ প্রিসিডেড বাই নিউ অর অ্যান অ্যাডজেক্টিভ, দরকার নেই, আমরা যেভাবে শিখছি সেভাবে শিখি, এখানে দরকার নেই। অ্যাডজেক্টিভ বা যদি কোনো যদি ডিরেকশন যদি থাকে, তাহলে অ্যাডজেক্টিভ বা ডিরেকশন থাকলে তার আগে আমরা আর্টিকেল দি বসাবো না। যেমন ধরেন নিউজিল্যান্ড নিউ অ্যাডজেক্টিভ, সাউথ আফ্রিকার দিক, নর্থ কোরিয়া হচ্ছে দিক। ঠিক আছে, তারপর দেখেন কান্ট্রিজ উইথ অনলি 1 ওয়ার্ড, আমরা যেটা শিখছি এক শব্দ বিশিষ্ট দেশের নামে আর্টিকেল বসে না, তাহলে এই বক্সটা যেহেতু আপনার আর্টিকেল বসে না, দি বসে না, সেজন্য কি হবে, এই জিনিসগুলোর আগে আর্টিকেল বসবে না, বুঝতে পারছেন? আবার আমরা একটু আগে শিখছি সেটা হচ্ছে মহাদেশের নামের আগে আর্টিকেল বসে না,
তাহলে ইউরোপ, আফ্রিকা, সাউথ আমেরিকা, এশিয়া এগুলোর আগে আর্টিকেল বসাবো না। আবার স্টেট, অঞ্চল, অঞ্চলের নাম বুঝলেও সেখানে আমরা আর্টিকেল বসাবো, যদি এটা আমরা শিখি নাই, আমরা এখানে শিখতেছি। অঞ্চলের নাম বুঝলেও সেখানে কি বুঝবেন, আমরা স্টেট বুঝালে সেক্ষেত্রে আমরা আর্টিকেল বসাবো না। আবার এই পার্টে যদি দেখি, আমরা আজকেই শিখছি, সেটা হচ্ছে আজকে না গতকালকে শিখছি, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ডকুমেন্ট। ঠিক আছে, হিস্টোরিক্যাল ডকুমেন্ট বলছিলাম ম্যাগনা কার্টা, এবং যে কনস্টিটিউশনটা ভুলে গেছিলাম, পরে লিখছিলাম দ্য কনস্টিটিউশন, অর্থাৎ হিস্টোরিক্যাল ঐতিহাসিক কোন চুক্তি বা দলিল যদি বোঝাই তার আগে আমরা আর্টিকেল বসাবো। তারপর আমরা পড়ছিলাম হচ্ছে বিভিন্ন সম্প্রদায়, যেমন ধরেন জাতি, বিভিন্ন জাতির নাম, তারপর হচ্ছে সম্প্রদায়ের নাম, তারপর হচ্ছে গোত্রের নাম, পরিচয় জ্ঞাপক নাম, রাজনৈতিক দলের নাম আমরা গতকাল শিখছি। তাহলে সেই জিনিসটা হচ্ছে কি এথনিক গ্রুপ, মানে হচ্ছে কোনো যদি জাতির নাম বোঝায় তার আগে আমরা আর্টিকেল দিয়ে বসাবো। তাহলে ইন্ডিয়ান, অ্যাজটেক, বাঙালি যা বোঝাক তার আগে দিয়ে বসাতে হবে। তারপর আমরা এই পোর্শনে যদি আসে, দেখেন স্পোর্টস, খেলাধুলার নাম, খেলাধুলার নামের আগে কোনো আর্টিকেল বসবে না। তাহলে আমরা যদি বলি দা ক্রিকেট, দা ফুটবল, এগুলো কিছুই হবে না। ঠিক আছে, খেলাধুলার নামের আগে আর্টিকেল বসবে না। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল দিয়ে বসবে না, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেলই বসে না। বুঝতে পারছেন? যদি আর্টিকেল বসিয়ে দিই তাহলে সেটা কিন্তু আবার অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে না, সেটা কিন্তু কমন নাউন হয়েছে, সেটা আমরা নাউন চ্যাপ্টারে পড়ছি। জেনারেল এরিয়াস অফ সাবজেক্ট ম্যাটার, তার মানে হচ্ছে সাবজেক্ট অর্থাৎ বিষয়ের নাম, অর্থাৎ বিষয়ের কোনো নাম যদি বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল বসবে না। বুঝতে পারছেন? বিষয়ের নাম বলতে মানে আমরা যে বই মানে পাঠ্য বিষয় বলি, সেই পাঠ্য বিষয়ের নামের আগে আর্টিকেল বসবে না। একটু আগে বলছি, যদি সরকারের ছুটি বা ছুটির দিন বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা আর্টিকেল বসাবো না। যেমন ক্রিসমাস বানানটা বলে লিখছিলাম, যদি বা টি লিখি নেই, এস লিখছি। তার হচ্ছে থ্যাংকস গিভিং ডে, এগুলোর আগে কোনো আর্টিকেল বসবে না। তাহলে এই হচ্ছে আপনাদের ক্লিপ স্টেফেল অনুযায়ী হচ্ছে মানে দি এর ব্যবহার। এর ব্যবহার আমরা কতদিন দেখছি, এগুলো হচ্ছে দির ব্যবহার। দেখেন তো আমরা এখানে যে এই চারটার মধ্যে যা আছে সবগুলো কিন্তু মোটামুটি আমরা কিন্তু মানে লিখছি এবং পড়ছি। এবং আপনাদের যে এক্সারসাইজ দেখেন, এক্সারসাইজ 4 আপনারা পাবেন, ঠিক আছে? সে এক্সারসাইজ 4 কিন্তু মোটামুটি 30টার মতো না কয়টার মতো আছে, মেবি 30টা আছে, মেবি হ্যাঁ 30টা আছে। কিন্তু 30টার মধ্যে আপনারা দেখবেন এখানে আমরা যা শিখছি, যা পড়ছি, প্রায় সবগুলো কিন্তু আপনারা এখন কাজে লাগাতে পারবেন। বুঝতে পারছেন? প্রায় সবগুলো কিন্তু আপনার এখানে কাজে আসবে, আর যেগুলো আসবে না সেগুলো আপনারা করতে করতে শিখে যাবেন। বুঝতে পারছেন? যেমন এখানে আমি যদি 3 নাম্বারটা বলি, বা 3 নাম্বারটা যদি বলি, যেমন রিতা ইজ স্টাডিং ড্যাশ ইংলিশ, তাহলে ইংলিশটা একটু আগে শিখছি, বিষয়ের নাম, তাহলে আর্টিকেল বসবে না। এন্ড ড্যাশ ম্যাথ ইন দিস সেমিস্টার, তাহলে যেহেতু বিষয়ের নাম তার আগে আর্টিকেল বসবে না, একটু আগে শিখে আসছি। তাহলে এভাবে কিন্তু আপনারা যখন 30টা এক্সারসাইজ যখন করবেন, করার পরে আপনারা বুঝতে পারবেন যে আপনারা আর্টিকেল আসলে কতটুকু বুঝতে পারছেন। কারণ এই আমি যা পড়াইলাম, ঠিক আছে, আমি আপনাদেরকে যা পড়াইছি প্রায় সবগুলোই কিন্তু আপনাদের কি মোটামুটি এই এক্সারসাইজ গুলো আপনি করতে পারবেন ভালোভাবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা আসি, আমাদের আবার বোর্ডে চলে যেতে হবে। আচ্ছা, এখন আমরা আবার আমাদের বোর্ডে চলে যাই। হ্যাঁ, আবার আসি আমরা বোর্ডে। সেটা হচ্ছে আমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে ইউজ অফ আদার্স। ইউজ অফ আদার আছে। আমরা আবার যদি দেখি এখানে 3টা শব্দ পাবো, অর্থাৎ আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ইউজ অফ আদার, কারণ আমাদের আর বেশি লাগবে না, 5 মিনিটের মতো লাগবে। ইউজ অফ আদার, আমরা এখানে 3টা জিনিস পাবো। এই আদারের মধ্যে আমরা 3টা জিনিস পাবো। একটা হচ্ছে আনাদার, আপনারা যারা গ্রামার কন্টেস্ট 2 দিচ্ছেন সেখানে দুইটা না কয়টা কোয়েশ্চেন পাইছেন যেখানে অ্যানাদার, আদার, দি আদার এগুলো পাইছেন। তাহলে অ্যানাদার, তারপর হচ্ছে আদার, দেন হচ্ছে দি আদার, 3টা শব্দ আমরা পাবো। ঠিক আছে? বুঝতে পারছেন? এখন কোনগুলা, এই 3টা শব্দ কোনটা কোনটার আগে বসে সেটা জানলে আপনারা কিন্তু কাজ হয়ে যাবে। এই জিনিসগুলো জানলে আপনাদের কিন্তু কাজ শেষ। সেটা হচ্ছে কি, আমরা যদি দেখি আনাদার, আদার, দি আদার, এই 3টা শব্দ কখন আমরা কোন জায়গায় বসাবো, সেটা হচ্ছে যদি অ্যানাদার থাকে তারপরে অবশ্যই একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসবে। সিঙ্গুলার কাউন্ট নাউন, আমরা তো পরে আসছি, কাউন্ট নাউন তো আমরা পরে আসছি, কাউন্টেবল নাউন। তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসবে হচ্ছে অ্যানাদারের পরে, বা আমরা যদি অন্যভাবে যদি বলি তাহলে অ্যানাদারটা কখন বসাবো, সেটা হচ্ছে কোন একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে আমরা অ্যানাদার বসাবো। বুঝতে পারছেন? আদার, আদারটা কখন বসাবো? আদার বসাবো হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউনের আগে। তার মানে সিঙ্গুলার কাউন্টেবল, প্লুরাল কাউন্টেবল আমরা জানি। সিঙ্গুলার কাউন্টেবল মানে হচ্ছে বুক,
আর প্লুরাল কাউন্টেবল নাউন হচ্ছে বুকস। যেভাবে আমরা নর্মালি নাম্বার অফ নাউন করি, অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল ভাগ করি, সেই জিনিসটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল, এটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল। এটা আমরা কাউন্টেবল আনকাউন্টেবল এ পড়ছি। তাহলে আদার বসে হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউনের আগে, অ্যানাদার বসে হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে। ঠিক আছে। দি আদার মানে হচ্ছে, দি আদার বসবে হচ্ছে আপনার সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন এবং প্লুরাল কাউন্টেবল নাউন। তার মানে এখন কি এলো, এখন যে জিনিসটা হলো সেটা হচ্ছে, আমরা তো অ্যানাদার বুঝছি, অ্যানাদার হচ্ছে কি, অ্যানাদার হচ্ছে আপনার সিঙ্গুলার কাউন্টেবল নাউনে, আদার হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউনে, দি আদার হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন এবং প্লুরাল কাউন্টেবল নাউন, দুটোর ক্ষেত্রে আমরা বসাইতে পারি। তার মানে সব জায়গায় কিন্তু আমরা কি বসাইতে পারি, দি আদার কিন্তু বসাইতে পারি, অ্যানাদার কিন্তু শুধু সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এবার আসি বুঝাই, আমার হাতে কয়টা মার্কার আছে, আপনাদেরকে যদি আমার হাতে কয়টা মার্কার আছে, আমার হাতে কিন্তু 3টা মার্কার আছে। আমি যদি বলি এখানে কয়টা মার্কার, তাহলে হচ্ছে আপনার কি এখানে একটা মার্কার। ধরেন আপনি 3টা মার্কার এভাবে আছে কোনো একটা জায়গায়, আপনি বললেন যে আমাকে একটা মার্কার দেন, আমি আপনাকে ধরে এই মার্কারটা দিলাম, কিন্তু আপনি লিখতেছেন, লেখার পর দেখতেছেন না হচ্ছে না, আপনি বলতেছেন কি আমাকে আরেকটি মার্কার দেন। তার মানে কি আরেকটি মার্কার দেন, তাহলে একটা মার্কার তো আপনাকে দিয়ে দিচ্ছি, সেটা কাজ করতেছেন। তার মানে এখানে আরো কয়টা মার্কার আছে, 2টা মার্কার আছে। এই 2টা মার্কার থেকে আপনি আরেকটা মার্কার খুঁজতেছেন, ধরেন আরেকটা মার্কার খুঁজতেছেন, তখন বলবেন কি, তাহলে আনাদার মার্কার। মানে কি 3টা মার্কার ছিল, আমি আবার বোঝাচ্ছি, 3টা মার্কার আপনার কাছে 3টা মার্কার আছে, আপনার কাছে না অন্যজনের কাছে সামনে 3টা মার্কার আছে, আপনি সেখান থেকে একটা খুঁজছেন, তাহলে একটা আপনি নিছেন, ভালো কথা। এখন এটা কাজ করতেছে না, আপনার কাছে আরো একটা দরকার, কিন্তু আরেকটা কয়টা, আরো একটা দরকার, কিন্তু একটা মাত্র, তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউন দরকার। তাহলে যেহেতু আপনার আরেকটা দরকার, আপনি বলবেন না যে আমাকে আরেকটা দেন, তখন আপনাকে কি করবো, এই 2টা মার্কার যেহেতু বাকি আছে, 3টা থেকে একটা নিয়ে ফেলছেন, যেহেতু 2টা থেকে একটা বাকি আছে, সেহেতু আপনার আরেকটা যেহেতু বলতেছেন, তার মানে হচ্ছে আনাদার মার্কার। তার মানে দেখেন তো সিঙ্গুলার কাউন্টেবল নাউন কিনা। তার মানে এখানে ছিল আপনার 2টা, 3টা ছিল, একটা নিছেন, সেটা কাজ করতেছে না, সেখান থেকে আপনার আর 2টো বাকি আছে, সেখান থেকে আপনি আরেকটা খুঁজতেছেন, তাহলে হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সেক্ষেত্রে আমরা বসাবো আনাদার। ঠিক আছে। যেমন আপনারা যখন এক্সারসাইজ পাবেন তখন সেখানে পাইছিলেন যে ধরেন দিস ড্রেস, ঠিক আছে, দিস ড্রেস ডাজ নট স্যুট, ঠিক আছে, ডাজ নট স্যুট উইথ ইউ ধরেন, এখন ফুল স্টপ, আপনি বললেন কি যে আই নিড ড্যাশ ড্রেস, তাহলে এখানে যখন বলেন, তাহলে এখানে কি বসাবো আমরা, অ্যানাদার, আদার, দি আদার, কোনটা বসাবো, তাহলে আই নিড ড্যাশ ড্রেস, তার মানে হচ্ছে আই নিড আনাদার ড্রেস, মানে হচ্ছে আমার আরেকটি ড্রেস দরকার। আপনি তার সবগুলো ড্রেস তার একসাথে পরবেন না, একটা স্যুট করতেছে না, আপনি আরেকটা ড্রেস কি করবেন, ট্রাই করবেন, সেক্ষেত্রে আমরা বসাবো আনাদার। আবার এখানে কি বসাতে পারি, অ্যানাদার বসাতে পারি, আবার দি আদারও আমরা বসাতে পারি, কারণ দি আদার সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল দুটোর ক্ষেত্রে কিন্তু বসে। অর্থাৎ সিঙ্গুলার কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন, আর একটা জিনিস আছে সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা সব জায়গায় বসে, আনকাউন্টেবল নাউন এটা সব জায়গায় কিন্তু বসে, বুঝতে পারছেন। তাহলে আই নিড আনাদার ড্রেস বলবো। এবার ধরেন 3টা মার্কার আছে, 3টা মার্কার থেকে আপনি একটা নিছেন, এখন এটা কাজ করতেছে না, ধরলাম কাজ করতে আমি রেখে দিলাম, এখন বলছেন কি, আপনি বলছেন আরেকটা দেন, বলেন আপনি বলছেন কি বাকিগুলো দেন, মানে হচ্ছে আরগুলো দেন। তার মানে কি আপনি এখন কি করছেন, আপনি 2টো মার্কারে কিন্তু খুঁজতেছেন, এখন কিন্তু আর সিঙ্গেল একটা খুঁজেন নাই। যদি সিঙ্গেল একটা খুঁজি তাহলে হচ্ছে আনাদার, আর যদি বাকিগুলো দেন বা হচ্ছে আরগুলো দেন, অর্থাৎ বাকি সবগুলো যদি একসাথে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আদার। ঠিক আছে, এই জিনিসগুলো একটু বুঝতে একটু কঠিন হয়, কারণ এগুলো হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল বেসিস আসলে বুঝতে হবে, বুঝতে পারছেন। এখন তাহলে এই জায়গায় আমরা তো বসাইতে পারছি ড্রেস, আমরা বসাইছি কি আদার, ক্লিয়ার। এখন আমরা যদি এভাবে না বলে, আমি যদি এভাবে বলতাম আই নিড ড্যাশ ড্রেসেস, তাহলে দেখেন তো এখন এটা প্লুরাল হয়ে গেছে, যেহেতু এটা প্লুরাল কাউন্টেবল নাউন হয়ে গেছে, সেখানে আমরা আর অ্যানাদার বসাইতে পারবো না, সেখানে আমাকে কি বসাইতে হবে, আমাকে আদার বসাইতে হবে, বুঝতে পারছেন। তাহলে আমরা এখানে কি বসাবো, কি আদার বসাবো। তাহলে এখানে যদি আদার বসানো যায়, তাহলে দি আদারও বসানো যায়, কারণ দি আদার কিন্তু প্লুরাল কাউন্টেবল নাউনও বসে, তাহলে আদার যেখানে বসানো যাবে দি আদারও সেখানে, দি আদার সব জায়গায় বসানো যায়, ঠিক আছে। এটা নিয়ে কোনো ঝামেলা নেই, ঝামেলা হচ্ছে অ্যানাদার এবং আদারের ক্ষেত্রে। তাহলে যেহেতু এটা প্লুরাল আছে, তো আমাকে আদারে বসাতে হবে এখানে, আর কখনো কিন্তু আমি কি দি আদার আনাদার বসাইতে পারবো না। যদি ড্রেস থাকতো তাহলে আমি অ্যানাদার বসাইতাম, আদার বসাইতে পারতাম না। কেন,
কারণ ড্রেস হচ্ছে সিঙ্গুলার, সেজন্য আমাকে অ্যানাদার বসাইতে হবে। যেহেতু ড্রেস ইজ প্লুরাল, সেজন্য আমাকে কি বসাইতে হবে? আদার বসাইতে হবে। বুঝতে পারছেন? আদার এবং দি আদারের মধ্যে ঝামেলা হয়, আদার এবং অ্যানাদারের মধ্যে ঝামেলা হয়। দি আদার নিয়ে খুব একটা কিন্তু ঝামেলা হয় না, কারণ দি আদার সব জায়গায় চোখ বন্ধ করে বসাইতে পারবেন। এবার আসি আরেকটা লাইন পড়াই, জাস্ট ছোট্ট একটা লাইন। সেটা হচ্ছে আপনার নোট দিয়ে লিখবেন, নোট 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 দিয়ে লিখবেন হচ্ছে আদারের পরে নাউন থাকলে আদার এর সাথে অ্যাজ বা ইয়েস হয় না, ঠিক আছে? আর নাউন না থাকলে আদারের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়। জাস্ট এই লাইনটা একটু করে লিখে রাখবেন। সেটা হচ্ছে কি, নোট দিয়ে আদারের পরে, এটা অ্যানাদারের ক্ষেত্রে কিন্তু না, এটা শুধুমাত্র আদারের ক্ষেত্রে। আদারের পরে নাউন থাকলে আদারের সাথে অ্যাজ বাই যুক্ত হয় না। আর যদি আদারের পরে যদি কি না থাকে, নাউন না থাকে, তাহলে আদারের সাথে অ্যাজ বাই যুক্ত করতে হয়। তাহলে আমি যদি একটা উদাহরণ যদি দেখাই, আমরা একটা যে উদাহরণ লিখছিলাম সেটাই লেখাই। এটা বলছে কি, দ্য ড্রেস ধরেন ডাজ নট স্যুট উইথ ইউ, মানে তোমার সাথে এই ড্রেসটা কি স্যুট করে না। তাহলে আই নিড, না আই নিড বলছিলাম, মেবি ইউনিট, ধরেন ইউনিট, ওখানে আই নিড না, ওখানে ইউনিট হবে। ইউনিট ড্যাশ ড্রেসেস। এখানে দেখেন ড্রেসের শব্দটা হচ্ছে কি, নাউন। তাহলে ড্রেসের শব্দটা যেহেতু নাউন আছে, তাহলে কি বলছে, আদারের পরে নাউন থাকবে। তাহলে এখানে যেহেতু নাউন আছে, এখানে যেহেতু আমার আদার বসাইতেই হবে, আদার বসাইতে হবে, এবং এখানে একটা নাউন আছে, তাহলে এখানে আমরা আর আদার্স লিখতে পারবো না, আদারে লিখতে হবে। যদি আমার এখানে যদি এভাবে থাকতো ড্যাশ ফুল স্টপ, কোনো কিছু নাই, তার মানে আমাকে বুঝে নিতে হচ্ছে এটা কাকে বুঝাইছে। যেহেতু ইউ নিড ড্যাশ, তার মানে ইউ নিড আদার ড্রেসেস। যেহেতু এখানে কোনো ড্রেসের শব্দটা নাই, গ্যাপের পরে কোনো কিছু নাই, তাহলে এখানে আমরা লিখতে হবে আদার্স। বুঝতে পারছেন জিনিসটা, ছোট করে জিনিসটা? যদি আমি আবার বলছি, যদি আদার অর্থাৎ গ্যাপের পরে যদি কোনো যদি প্লুরাল কাউন্টেবল নাউন থাকে, তাহলে সেখানে লিখবো শুধু আদার, কারণ গ্যাপের পরে নাউন থাকলে তার আগে আমরা আদার লিখবো। আর যদি শুধুমাত্র গ্যাপ থাকে, কোনো যদি নাউন না থাকে, সেখানে আদার বসাইতে হয়, তাহলে অবশ্যই আমাকে সেখানে আদার্স বসাইতে হবে, আদার লিখতে পারবো না। ক্লিয়ার? এটাই ছিল একটু ব্যতিক্রম আদারের ক্ষেত্রে, আর কিছুই না। এবার আমরা যদি ক্লিপস টোফেলে যাই, দেখুন আপনারা ক্লিপস টোফেলের জিনিসগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না পড়লে, মানে ক্লিপস টোফেলে যেটা বলা আছে সেটা আপনারা কিন্তু পড়লে কিন্তু বুঝতে পারবেন না। তাও আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। দেখেন এবার এখানে আছে উইথ কাউন্ট নাউন্স এন্ড উইথ নন কাউন্ট নাউন্স, ঠিক আছে? এই যে দেখেন এখানে আছে আদার, অ্যানাদার সিঙ্গুলার নাউন, আমরা যেটা বলছি সিঙ্গুলার নাউন মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, যেমন আদার, অ্যানাদার পেন্সিল, ওয়ান মোর পেন্সিল, ঠিক আছে? এগুলো আপনি পড়লে বুঝতে পারবেন না। এখন আমি যেগুলো বুঝাইছি বাংলা যেভাবে বুঝেছি ওভাবে বুঝলে আপনি মনে রাখতে পারেন, কিন্তু এখান থেকে পড়লে আপনি বুঝতে পারবেন না। দি আদার সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আচ্ছা দ্য লাস্ট অফ দ্য সেট, দ্য আদার পেন্সিল, দ্য লাস্ট পেন্সিল প্রেজেন্ট। অর্থাৎ এখানে আমরা যেভাবে বসি সেভাবে পড়ি, দি আদার সিঙ্গুলার কাউন্টেবল নাউনে বসে। দেখেন দি আদার সিঙ্গুলার কাউন্টেবল নাউন, দি আদার কোথায় আছে, দি আদার প্লুরাল কাউন্টেবল নাউন আছে না? আবার দেখেন দি আদার নন কাউন্ট নাউন। তাহলে আমরা যেভাবে বলছিলাম দি আদার সব জায়গায় বসতে পারে, সো দি আদার নিয়ে আমাদের টেনশন নেই। আমাদের টেনশন হচ্ছে আদার এবং অ্যানাদার। তাহলে আদার ক্ষেত্রে দেখেন প্লুরাল কাউন্টেবল নাউন বসছে, আবার আদার দেখেন নন কাউন্ট নাউন্স এর ক্ষেত্রেও বসছে। আদার পেন্সিলস, সাম মোর পেন্সিলস, আদার ওয়াটার, এটা হচ্ছে আনকাউন্টেবল আগে বসছে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে দেখেন এই বক্সের মধ্যে আপনি বুঝতে পারবেন, কারণ এখানে এত শর্টকাটে লিখছে, আপনি বুঝার মতো না। তাহলে আমি যেভাবে বুঝেছি ঠিক সেভাবে বুঝেন, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন ভালো। এখানে দেখেন অ্যানাদার এবং আদার দিয়ে কি দেওয়া আছে, কিছু এক্সারসাইজ দেওয়া আছে। যেমন দেখেন আই ডোন্ট ওয়ান্ট দিস বুক, আমি এই বইটি কিনা, আমি এই বইটি চাইনি। প্লিজ গিভ মি আনাদার, তাহলে যখন বলছে গিভ মি আনাদার, তার মানে বলছে কি আরেকটা বই দিতে বলছে, ঠিক আছে? I don't want this book, please give me the other। তাহলে এখানে আমরা বলছিলাম যেখানে আমরা অ্যানাদার বসাতে পারি, সেখানে দি আদার সব জায়গায় যেহেতু বসে, তা আমরা লিখতে পারি। আবার বলছে দেখেন দিস কেমিক্যাল ইজ পয়জনাস, আদার্স আর পয়জনাস টু। তাহলে দেখেন এই যে আদার্স লিখছি কেন, কারণ এরপরে কিন্তু কোনো একটা কিন্তু কি নেই, নাউন নেই, সরাসরি ভার্ব আছে।
যদি নাউন থাকতো তাহলে আমি এখানে আদার লিখতাম, আদার্স লিখতাম না। বুঝতে পারছেন? তাহলে যেহেতু এখানে আমার কোনো নাউন নেই, সেক্ষেত্রে আমরা কি বসাবো, এখানে আদার্স বসাইতে হচ্ছে। ক্লিয়ার? যদি এভাবে থাকতো দিস কেমিক্যাল ইজ পয়জনাস ড্যাশ কেমিক্যালস, যদি এখানে থাকতো ড্যাশ কেমিক্যালস, অর্থাৎ এই কেমিক্যালস শব্দ, কেমিক্যাল শব্দটা যদি এখানে থাকতো আর এর আগে, তাহলে আমরা এখানে আদার লিখতাম, আদার্স লিখতাম না। বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আপনারা কিন্তু জিনিসটা এখন কিন্তু বুঝতে পারবেন। এই যে আদার দিয়ে আপনারা কিন্তু একটা এক্সারসাইজ আছে এখানে আপনাদের ক্লিপস্টোফেলে, অর্থাৎ 10টা এক্সারসাইজ আছে, সেগুলো আপনারা একটু করে নেবেন, তাহলে আপনারা কিন্তু জিনিসটা কিন্তু বুঝতে পারবেন ভালো যে কোন ক্ষেত্রে কোনটা বসাবেন। যেমন এখানে লেখা আছে দিস পেন ইজন্ট ওয়ার্কিং, প্লিজ গিভ মি, এখানে একটা আছে সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, যেহেতু লেখা আছে তাহলে আপনারা কি বসাবেন, এখানে বসাবেন অ্যানাদার, এখানে বসাবেন কি অ্যানাদার বসাবেন। ইফ ইউ আর স্টিল থার্স্টি আই উইল মেক ড্যাশ পট অফ কফি, এখানে কি বলছে পট অফ কফি, তাহলে হচ্ছে আই উইল মেক ড্যাশ পট অফ কফি, তাহলে এখানে এখন আপনারা কি বসাবেন, এখানে আপনাকে আদার বসাবেন নাকি অ্যানাদার বসাবেন। বুঝতে পারছেন? তারপর হচ্ছে প্লিজ গিভ মি, এগুলো দরকার নেই, এগুলো আপনারা করলে বুঝবেন, আমি করে দিলে তো আপনারা প্র্যাকটিস করবেন না। বুঝতে পারছেন? তাহলে আদার, দি আদার, অ্যানাদার, এগুলো আপনারা আমি যেটা পড়াইছি সেটা পড়বেন। এখানে একটা জিনিস ছোট করে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ক্লিপস্টোফেলে কিন্তু আদার, দি আদার এগুলোর কিন্তু ব্যবহারটা কিন্তু সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। সেটা আপনারা আরো যদি আরো একটু ডিপলি পড়তে পারবেন হচ্ছে আপনি অ্যাডভান্স লেভেলে গেলে। এখন যেহেতু আমরা এটা যেহেতু বেসিক লেভেল, আমরা অ্যাডভান্স লেভেলে কিন্তু যাচ্ছি না। ঠিক আছে? তাহলে মোটামুটি যতটুক হলো সেটা হচ্ছে আমাদের আজকে মোটামুটি আজকের ক্লাস কিন্তু শেষ। ঠিক আছে? মাঝখানে একটু ঝামেলা হয়ে গেছে। সো তাহলে আমরা মোটামুটি যা করলাম সেটা হচ্ছে আমাদের মোটামুটি আর্টিকেল আমাদের শেষ, আর্টিকেল আমাদের কোনো ঝামেলা নেই। আর হচ্ছে আদার দি আদার ছোট্ট একটা পার্ট ছিল যেখানে এই 3টা লাইন আপনারা বুঝলে হবে, বাকিগুলো ক্লিপস্টোফেল থেকে বোঝার দরকার নেই, 3টা লাইন আপনারা একটু ভালোভাবে বুঝেন। ঠিক আছে? তাহলে আপনারা কিন্তু কাজে লাগাইতে পারবেন। বা আপনারা যদি গ্রামার কন্টেস্ট 2 এর যদি কোয়েশ্চেনটা যদি নিয়ে থাকেন, সেখানেও কিছু কোয়েশ্চেন দেখবেন যে আদার, অ্যানাদার, দি আদার এগুলো দিয়ে কিন্তু আমি কিন্তু কোয়েশ্চেন করছি। ঠিক আছে? সেখানেও কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে? তাহলে মোটামুটি আজকে যতটুকু পড়লাম আশা করি বুঝতে পারছেন।